আচ্ছা, রেকর্ড শুরু করছি। তো প্রথমে আমি যত অটোকাডটা ওপেন করছি, আমার ফার্স্ট কাজ কি, একটু রিপন ভাই আপনি একটু আমার গাইড করেন, ফার্স্ট কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে আমাকে ইউনিট ঠিক করতে হবে। ইউনিট সেটআপ, ইউনিটটা ঠিক করতে হবে। তো ইউনিটের ইয়াটা কি, আমার কমান্ডটা কি, ইউনিটের কমান্ড? ইউএনআইটিএস। ইউএন এন্টার। ইউ এন ইন্টার, তারপরে ইউএন ইন্টার দিলাম। এখান থেকে আমাদের এখানে আমরা হচ্ছে এখানে আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পিসিশন আছে, আপাতত 0 0 রাখি। ইঞ্চি ইঞ্চিস, ইঞ্চি থাকবে। ইঞ্চিস। আচ্ছা, ওকে করে দিলাম, ব্যাস আমার ইউনিট সেটআপ হয়ে গেছে। এবার ভাই এরপরে কাজ কি আমাদের? স্ক্রিন জুম করুন ভাই, কিভাবে তো ভাই? ডাইমেনশন স্টাইল। আচ্ছা আমরা পরে একটা অফ টপিক্সে কথা বলবেন না প্লিজ। আমার ক্লাস শেষে এই অফ টপিক্স গুলোতে কথা বলবেন, কারণ অফ টপিক্সে কথা বলাতে আমি প্রয়োজনীয় বিষয় আলোচনা করতে গিয়ে অপ্রয়োজনীয় দিকে চলে যাই, বুঝছেন? অফ টপিক্স ক্লাস শেষে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এবার কি করবো রিপন ভাই? ডাইমেনশন স্টাইল জি এন্টার। জি, ডাইমেনশন স্টাইল আমি ইয়া করবো, টি ইন্টার দিলাম। এবার কি এন্টার। করব মডিফাই চলে যাবো আমাকে বলেন, সরাসরি। দেখে দেখে বলেন। এখন মডিফাই চলে যাবো, মডিফাই। আচ্ছা, মডিফাই চলে গেলাম। আচ্ছা, মডিফাই গিয়ে প্রথমে কোনটা কোনটা কি কি করবো বলেন, আপনি আমার শিখাই দেন। সিম্পল এন্ড অ্যারোস। আচ্ছা, আমরা প্রথমে প্রাইমারি ইউনিটসে আসি। হ্যাঁ ভাই, বলেন আমাকে প্রাইমারি ইউনিটস। প্রাইমারি ইউনিট। আচ্ছা, আমরা আমরা প্রাইমারি ইউনিটসে আসলাম, এরপর কি করবো ভাই একটু বলে দেন আমাকে। এখানে যাইতে হবে ইউনিট ফরম্যাট। ইউনিট আচ্ছা, ফরম্যাট। ইউনিট ফরম্যাট এখানে আর্কিটেকচারাল করা আছে, প্রিসিশন ইয়ে করা আছে, ইটস ওকে, তাহলে এখানে আমার আর কোনো কাজ করা লাগতেছে না। আর আমরা যেহেতু, আপনারা এই ব্যাপারটা একটু মুখস্থ রাখবেন, আমরা যেহেতু এখানে টেক্সটের হাইটটা, যখন আমরা নকশা ইনপুট দেব তখন টেক্সটের হাইটটা দিবেন 10 ফিট। যদি পরবর্তীতে কম বেশি করা লাগে এটা করে নিন, কিন্তু আমি দেখছি যে 10 ফিটে এই টেক্সট হাইটটা 10 ফিট দিয়ে রাখলে মোটামুটি আমাদের একটা গ্রহণযোগ্য টেক্সটের ইয়েটা ডাইমেনশনের হাইটটা আসে আর কি। তো এটা আমরা 10 ফিট দিয়ে দিলাম। হ্যাঁ রিপন ভাই? জি আচ্ছা, তো এখানে আপনি আপনি কি এখানে বাংলা টাংলা করতে চাইতেছেন নাকি? এখানে তো অলরেডি প্রিভিউতে দেখেন এখানে কিন্তু অলরেডি বাংলা করা আছে। জি। তো এটা কি ইংরেজি ইংরেজি করতে চাইতেছেন? একটু বলেন তো কিভাবে আমি ইংরেজি করব রিপন ভাই? এখানে আমরা টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড, এখানে পাশে থ্রি ডট আইকনে ক্লিক করব। জি, থ্রি ডট এই আইকন। পাশে থ্রি ডট আইকনে আমরা একটা ক্লিক করব, তারপরে এখানে আমরা চাইলেই কিন্তু পরিবর্তন করে দিতে পারি, আরিয়াল আমরা দিতে পারি। তো বাংলা আছে, বাংলায় থাকুক, আমার বাংলা দেখতেও ভালো লাগে। আচ্ছা, বাংলা থাকুক, এটা আমরা কোনো চেঞ্জ করতেছি না। আহ, এখানে হচ্ছে হলো টেক্সট কালার, এখানে যদি কোনো কালার চেঞ্জ করতে চায় দিয়ে দিলেন কালার, এটা কোনো বিষয় না। আচ্ছা, এটা ব্ল্যাক কালার দিয়ে দিই। আচ্ছা, এখানে আর কোনো চেঞ্জেস নেই, সাইন বলেও কোনো চেঞ্জেস নেই। আচ্ছা, টেক্সট টেক্সটে আর একটা চেঞ্জেস, অ্যালাইন উইথ লাইন চেঞ্জেস আছে। আচ্ছা, এটা চেঞ্জ, এটা করাই আছে। এটা কি আমার আগের ফাইল নাকি? দেখতেছি সবই ঠিক করা আছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। আচ্ছা, এবার আমরা নকশা ইনপুট দিব। ভাই একটু হেল্প করতে পারবেন কি আপনি আমাকে, নাকি আমি অন্য কারো হেল্প নেবো রিপন ভাই? আর পারবো, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে বলেন আমি কিভাবে এখানে নকশাটা নিয়ে আসবো। আচ্ছা, একটু আমি বলে রাখি, আপনি আমাকে হেল্প করেন, তার আগে আমি কিছু বলে রাখি। যেহেতু আমরা একটা নতুন নকশা নিয়ে আসবো, এই জন্য আমাকে নকশার জন্য আলাদা একটা লেয়ার নিতে হবে, এই জন্য এল এ ইন্টার। তো এখানে আমি একটা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। তো নতুন লেয়ারের নাম দিলাম হচ্ছে হলো MAP ইন্টার। এখন এই লেয়ারটা সিলেক্ট করব, ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করে টিক মার্কটা এই লেয়ারে নিয়ে আসলাম, তাহলে এই লেয়ারটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ম্যাপ নিয়ে আসবো। হ্যাঁ রিপন ভাই, আমাকে একটু হেল্প করেন, আমি ম্যাপ কিভাবে আনবো? ইনসার্ট। ইনসার্ট, এখানে তো ইনসার্ট দুইটা আছে, এখানেও একটা আছে এখানেও একটা আছে, আমি কোনটাতে কাজ করব? আচ্ছা, উপরেরটা। এই যে আমরা নিচেরটা দুইটা যাবে। দিয়ে কাজ করতে পারবো, আমরা দুইটা দিয়ে কাজ করতে পারবো, আমরা এক এক করে দেখি। আমরা প্রথমে উপরের এই ইনসার্টটাতে দেখি। তো আপনাদের যদি আমার মতো এরকম যদি দুইটা মেনু যদি আপনাদের যদি না আসে, এক্ষেত্রে এই যে উপরে দেখেন কুইক অ্যাক্সেস টুলস এর পাশে যে নিচের দিকে যে ড্রপ মেনু আছে, ড্রপ মেনুতে ক্লিক করে এই যে দেখেন হাইট, এখানে আপনার থাকবে হচ্ছে হলো শো মেনু বার। শো মেনু বারে ক্লিক করলে আপনার সাথে আমার মতো এরকম দুইটা হচ্ছে হলো মেনু বার আসবে। তো আমরা যে কোনো মেনু বার দিয়ে আমরা ম্যাপ আনতে পারি। তো এই মেনু বারে ক্লিক করলাম ইনসার্টে। এখন কোথায় ক্লিক করবো ভাই?
রাস্টার ইমেজ রেফারেন্স। আচ্ছা, রাস্টার ইমেজ রেফারেন্স এটা আমরা তখনই ইনপুট দেবো যখন আমাদের ম্যাপটা আপনার জেপিজি ফরম্যাটে থাকবে, নট দ্য পিডিএফ ফরম্যাট। তো জি, আমার ম্যাপ তো জেপিজি ফরম্যাটে নাই, তাহলে আমি কি করতে পারি? আমি তো পিডিএফটাকে জেপিজি ফাইল করে কনভার্ট করে তারপরে পিডিএফ এ দিতে হবে এটার মধ্যে। আচ্ছা পিডিএফ। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা না এটা তো করবোই, ওটাতে এখন এখন না যায়, আমরা একটা পিডিএফ দেখি। হ্যাঁ, যেহেতু আমরা জেপিজির উপর অবশ্যই জেপিজির উপরে কাজ করবো, আমরা পিডিএফ এর কাজ করবো না, কিন্তু পিডিএফটা কিভাবে আনতে হয় এটা আমরা দেখি। এই যে উপরে গিয়ে দেখতেছেন যে পিডিএফ আন্ডারলে, এই যে অপশনটা দেখতেছেন পিডিএফ আন্ডারলের উপর আমরা ক্লিক করব। আচ্ছা, যখন ক্লিক করব তখনই আমার এখানে লোকেশনটা দেখাইতেছে। আমার যদি এই লোকেশনে, বর্তমান এই লোকেশনে যদি ম্যাপটা না থাকে, আমরা এই যে উপরের দিকে দেখেন একটা তীর চিহ্ন আছে, দেখেন ব্লু তীর চিহ্ন, এখানে ক্লিক করে করে পিছনে চলে যাব। এখানে ক্লিক করে পিছনে চলে যাব, কোথায় আছে, তারপর এখানে ডেস্কটপে ক্লিক করব, কিংবা চলো আপনার চলো দাস পিসিতে ক্লিক করে দেখবো যে কোন ড্রাইভে আমার ফাইল আছে। তো আমি পিছনে চলে আসলাম, এবার দেখেন আমি হচ্ছিল কোন ড্রাইভে আছে, ডি ড্রাইভ। আচ্ছা, আমার ডি ড্রাইভে ম্যাপ আছে। আচ্ছা, আমার ডেস্কটপে ম্যাপ আছে। আপনার যদি কোনো ড্রাইভে থাকে আপনি সেই ড্রাইভ থেকে আপনি নিয়ে আসবেন। তো এটা হচ্ছে পিডিএফ, পিডিএফ এ ক্লিক করলাম, এরপরে ওপেনে ক্লিক করলাম। এবার একটু রিপন ভাই আমাকে একটু হেল্প করেন তো। হ্যাঁ বলেন। এটা কত স্কেল? 16 ইঞ্চি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আপনাকে জানতে হবে। আপনি আমার চোখ বন্ধ করে বলে দিবেন 3960। নো, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, খুব খুশি হলাম। তো আমি আমি তো জানি না এটা কত স্কেল, এটা একটু আমি দেখে আসি। এটা আপনাকে না জেনে চোখ বন্ধ করে 3960 দেওয়া যাবে না। ম্যাপ, এটা কত স্কেল এটা জানতে হবে। এটা 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল। আচ্ছা, আবার আমি দেখাইতেছি, ইনসার্টে ক্লিক করলাম, পিডিএফ হচ্ছে ওভারলেতে ক্লিক করলাম, দেন হচ্ছে ক্লিক করলাম ইয়েতে এন্ড ওপেন। প্রথমে বলেন, রিপন ভাই বলে দেন আমার। হ্যাঁ, এখন 3960 হবে। এই সামনে এখানে কিছু করবেন না, প্যাথ টাইপ এখানে কিছু করবেন না, ওটা ক্লিক করে তারপরে ওয়ানটা তুলে দিতে হবে। ফুল গ্যাপ। ফুল। ঠিক আছে, আর এখানে কি দিব? ওটা ক্লিক করে স্পেস দিয়ে মুছে তারপরে 3960। 3960? এই 3960 আপনি কই পেলেন ভাই? স্যার আপনি ওখানে বললেই তো আমি যেহেতু শুনবো না। জি, আপনি 3960 এটা কোথায় পেলেন আপনি? এটা হচ্ছে হলো আমাদের যে নকশা আছে 16 ইঞ্চি সমান 1 মাইল। আমরা জানি যে 1 মাইল সমান সমান হচ্ছে 1760 গজ। এই 1760 গজকে আমরা 3 দিয়ে আমরা গুণ করবো, কারণ 1 গজ সমান সমান 3 ফুট। তখন আমাদের আসবে না হচ্ছে জি, 52, কত দিন আসবে না ক্যালকুলেটর নাই স্যার আমার কাছে। ওটাকে আমরা কনভার্ট করবো 1 ইঞ্চিতে, পরে গুণ দেবো 2 দ্বারা। গুণ দিলে আমাদের 3960 আসবে। ঠিক আছে, আপনি একটু ঘুরে চলে গেছেন। বিষয়টা হলো কি, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। তো স্যার 1 মাইল ইকুয়াল টু 63,360 ইঞ্চি। জি স্যার 63,360 কে 16 দ্বারা ভাগ করলে আমাদের আসে 3960। জি এটাকেই স্যার বলতেছে স্কেল ফ্যাক্টর। 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল ফ্যাক্টর হচ্ছে 3960। তাহলে বিনিয়োগ 32 করে ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের স্কেল ফ্যাক্টর কত হবে রিপন ভাই? 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের স্কেল ফ্যাক্টর কত হবে? 32। জি, 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। 1980 2 দ্বারা ভাগ করলে যা আসবে তার অর্ধেক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করি সবাই জিনিসটা বোঝেন। তো তেষট্টি আচ্ছা হাজার ঠিক আছে, তিনশো এটা তাহলে তিরিশ কে 32 দ্বারা ভাগ। এই আপনারা যাদের কথা বলতে বলবো না তারা প্লিজ কথা বলবেন না, এবং অতিরিক্ত কথা বলা যাবে না। এবং এই বিগত 2-3টা ক্লাসে বেশি বেশি কথা বলাতে আমি অন্যদিকে চলে গেছি। তো আমাদের কোর্সটা কমপ্লিট করতে হবে, বোঝেন নাই? আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অফ টাইমে সরাসরি গ্রুপে প্রশ্ন করবেন। আবার চাইলে আমার ব্যক্তিগত ভাবে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা রিপন ভাই, এবার কি করব? এখন সরাসরি ওকে। এবার দেখেন তো আর কি কি কিছু করার আছে এখানে, এই ডায়লগ বলছে কি আর কিছু করার আছে? না না, এখানে তো কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওকে করে দিলাম। যখন ওকে করে দেবো তখনই দেখেন ফাইল অলরেডি চলে আসছে, একটা ক্লিক করে দেবো।
আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু ম্যাপ দেখতে পাচ্ছি না। আচ্ছা, ম্যাপ এখনো দেখতে পান নাই। আচ্ছা, এবার আমি জুম আউট করে ফেলবো। আচ্ছা, এত কষ্ট করে জুম আউটও করার আমার দরকার নাই। এবার আমি দেব জেড ইন্টার এ ইন্টার। আচ্ছা, এই ম্যাপটা আমার চলে আসছে। এখন বিষয় হলো কি, ম্যাপটা আমার ইয়েতে স্ক্রিনে চলে আসলো। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে হলো স্কেলটা চেক করা। স্কেলটা আপনি কেন চেক করবেন আমি একটু পরে বলছি, আমি আগে স্কেলটা চেক করে নিই। হ্যাঁ, আপনার কি মনে আছে আমি ডাইমেনশনের টেক্সট হাইট কত দিয়েছিলাম? 12 ফুট 10 ফুট। এই যে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা ঘটনা ঘটে গেছে। তো এটা ঘটনাটা ঘটলো বিধায় কিন্তু আমি কিন্তু এটা বলতে পারতেছি। দেখেন, আমার কিন্তু এটা হওয়া উচিত ছিল 660, কিন্তু হয়ে গেছে কত দেখেন, 11,000, 11,962 ফিট হয়ে গেছে। তার মানে কি এখানে আমার ভুল হয়েছে? এখন প্রশ্ন উঠতে পারে, আমরা তো কোনো ভুল করি নাই, আমাদের নকশাটা এমন হলো কেন? আপনি যখন আপনার কম্পিউটারে যখন হচ্ছে হলো রাস্টার ডিজাইন ইনস্টল দেবেন, তখনই আপনার এই প্রবলেমটা করবে। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনার ম্যাপটা ইনসার্ট করার পরে 660-এর আশেপাশে ডিজিটটা না আসতেছে, এই ডায়াগোনাল স্কেলটা 660-এর আশেপাশে না আসতেছে, এই মাপটা 660 ফিটের আশেপাশে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে পর্যায়ক্রমে এইভাবে করে দিয়ে যেতেই হবে। আচ্ছা, ঠিক আছে। আর আমার কথাটা কি বুঝতে পারছেন? আমরা কিন্তু সব ঠিকঠাক দিলাম, কিন্তু এরপরে কিন্তু আমাদের কিন্তু মাপ কিন্তু ভুল হয়ে গেছে। তো এইভাবে করে আমি সন্ধ্যার সময় এই জিনিসটা প্র্যাকটিস করতেছিলাম, আমারও এই প্রবলেমটা বারবার হতে হতে এক সময় দেখতেছে ঠিক হয়ে গেছে। তো এই ব্যাপার হয়তো বা আপনার 2-3 বার করা লাগতে পারে, কিন্তু একসময় আলটিমেটলি হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার চেষ্টা করি। এটা ভুল হয়েছে হোক, আমরা আবার চেষ্টা করি। আমরা একটু দ্রুত করি এবার, হ্যাঁ, কারণ এত সময় নেওয়া যাবে না এখানে। প্রথমে প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করলাম, তারপরে রাস্টার নাম, ইনসার্টে ক্লিক করলাম, পিডিএফ ওভারলেতে ক্লিক করলাম, এটা একটা ম্যাপ নিলাম, ওপেন করে দিলাম, এখানে হচ্ছে ফুল পাথ করে দিলাম 3960, 3960 সব ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার এইবার চেক করি কি অবস্থা। এই যে দেখেন, এবার কিন্তু দেখেন আমার হচ্ছিল 660, এর আশেপাশেই কিন্তু আমার এই স্কেলটা চলে আসছে। তার মানে কি আমার ইয়েটা ঠিক আছে, এবার আমার কোনো ইয়াতে ঠিক আছে। তো গতবারে এই ঘটনাটা ঘটলো, এর মানে এই নয় যে আমি ভুল করছি, আমি আসলে কোনো ভুলই করে নাই। তো রাস্টার ডিজাইনের এই প্লাগইনসটা ইনস্টল দেওয়ার পরে এই জায়গায় আমার এখানে রাস্টার ডিজাইনের প্লাগইনস, যদিও কোনো কাজ করে না এই যে রাস্টার ডিজাইনের প্লাগইনস। তো এটা মাঝে মধ্যে একটু প্রবলেম করে, আপনারও মাঝে মধ্যে প্রবলেম করতে পারে, কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই, আপনি বারবার ইনপুট দিতে থাকবেন। আচ্ছা, আর এটা তো দেখালাম পিডিএফ ইয়ে করা, আপনি ইনপুট দেয়। এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই পিডিএফ একটু সমস্যা কি, পিডিএফ তো ঝকঝকা নিট অ্যান্ড ক্লিন, পিডিএফ আমরা কেন ইউজ করবো না? দেখেন, আমার কম্পিউটার, আপনার কম্পিউটার হয়তো নর্মাল, আপনি হয়তো ভাবতে পারেন যে আমার কম্পিউটার অবস্থা খারাপ বিধায় আচ্ছা আমার কম্পিউটার হয়তো একটু আটকাটি করতেছে। দেখেন, আমার কম্পিউটার আটকাটি শুরু হয়ে গেছে, আমি ফ্লেক্সিবলি কাজ করতে পারতেছি না, এটা মাঝে মধ্যে আটকে যাইতেছে, বুঝতে পারছেন? এখন পিডিএফ এর কি সমস্যা জানি না, আমার কম্পিউটার কন্ডিশন ভেরি গুড, এরপরও আমার কম্পিউটার কিন্তু প্রবলেম করতেছে পিডিএফ। তো আর জেপিজিটা নিলে খুব স্মুথলি কাজ করতো। তার মানে কি আমি এটা পিডিএফ, এই আমার পিডিএফ নিয়ে আমি কাজ করব না, আমরা এটাকে প্রথমে জেপিজি ফরম্যাটে কনভার্ট করব, তারপরে আমরা ফাইলটা ইয়েতে নিয়ে আসবো। এখন আমরা দেখবো যে কিভাবে এই জেপিজি ফাইলটাকে আমরা হচ্ছে পিডিএফ তৈরি করে নিব। আচ্ছা, এবার গুগলে আমরা ডিরেক্ট আমরা গুগলে সার্চ করলাম, যে হচ্ছে কি সার্চ করবো ভাই বলেন তো, রিপন ভাই একটু বলেন তো। এখানে আমি লিখবো পিডিএফ টু জেপিজি কনভার্ট। জি, পিডিএফ টু জেপিজি, দেখেন পিডিএফ লিখতেই আমার হচ্ছে এই জেপিজি এর সাজেস্ট করছে 2 নম্বরে, তো এখানে আমি ক্লিক করে দিলাম। আর আপনাদের জানার জন্য আমি আরেকটা বিষয় বলে রাখি, আমি এখানে যতগুলো আছে বুঝছেন, এখানে দেখেন বেশ কয়েকটা ওয়েবসাইট কিন্তু এখানে আমাকে সাজেস্ট করছে, যে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি করতে পারেন, এরকম একটা বিষয় তারা বলতেছে। কিন্তু আমি এগুলো সবগুলোতে আমি কনভার্ট করছি, করে দেখছি,
সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন আসে হচ্ছিল পিডিএফ থেকে জেপিজি কনভার্টার, সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন আসলে এই 2 নম্বরটা স্মল পিডিএফ। এই লিঙ্কটা আমি গ্রুপে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। এখান থেকে দেখলাম যে সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন আসে, আদার্স গুলো একটু কোয়ালিটি গুলো লস করতেছে, কিন্তু এখানে কোনো প্রকার কোয়ালিটি লস করতেছে না। আমি এটা আমাদের গ্রুপে হচ্ছিল এটা করে রাখতেছি, দিয়ে রাখলাম। আপনারা এটা করে রাখতে পারেন, বা আপনারা গুগল সার্চ করে ওই জিনিসটা দেখতে পারেন, আইকনটা চিনে রাখতে পারেন, স্মল পিডিএফ। আচ্ছা, এই ফাইলটা আসলো, যখনই আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব তখনই আমাকে সেই নিয়ে যাবে, সে লোকেশনে নিয়ে যাবে। তো এখানে লোকেশন কোথায় আছে আপনি দেখেন, আর কম্পিউটার যারা ইউজ করেন আশা করি এটা বলতে হবে না। এই লোকেশনে যদি থাকে এখান থেকে যে কোনো একটা ফাইল আপনি ক্লিক করে দেন, আর এই লোকেশনে যদি না থাকে উপরে দিয়ে তীর চিহ্ন ক্লিক করতে, উপরে ক্লিক করলে পিছনে চলে যাবে। তো আপনার এক্স্যাক্টলি কোন লোকেশনে আপনার ফাইলটা আছে সেই লোকেশনে গিয়ে আপনার মাউস পয়েন্টারটা আপনি ইন্ডিকেট করে ফেলেন। ঠিক আমার এই লোকেশনে আছে, আমি আর পিছনে গেলাম না, এখানে একটা ক্লিক করলাম, দেন ওপেন। একটু কাজ, একটু হয়তো সময় লাগবে, কয়েক সেকেন্ড সময় লাগবে, 15-20 সেকেন্ড বা 25 সেকেন্ড 30 সেকেন্ড সময় লাগতে পারে। তো এটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আপলোড দেওয়ার পরে মানে ঠাস ঠুস করে এখানে ক্লিক করা ওখানে ক্লিক করে সবের প্রয়োজন নেই, একটু ধৈর্য ধরে হোক কাজ হোক। আচ্ছা, এবার দেখেন, এবার হলো এখানে অপশন আসছে হলো কনভার্ট। এখানে উপরে কি আছে না আছে সবে তাকানোর কোনো দরকার না, আপনার চিন্তা করার কোনো দরকার না, আপনি ডাইরেক্ট কনভার্টে ক্লিক করেন। একটু সময় নেবেন, একটু সময় বলতে তো 7-8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, এটা আপনার নেট কানেকশন ওয়াইজ এই টাইমটা আপনি হয় আপনি টাইমটা ছিল। আচ্ছা, এবার দেখেন কর্নারের দিকে দেখেন ডাউনলোড অপশন দেখা যাইতেছে, তো এখান থেকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো পাশে ড্রপ মেনু, এখানে তার কোনো ক্লিক করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আপনি ডাউনলোডে ক্লিক করেন। এই যে উপরে দেখেন ডাউনলোড হইতেছে আমার, এই যে দেখেন ডাউনলোড হইতেছে। আচ্ছা, ডাউনলোড হোক। আচ্ছা, দেখেন ডাউনলোড হওয়ার পরে এখানে ডাইরেক্ট আপনি ওপেন দেবেন না, বুঝছেন? এখানে গিয়ে আগে আগে দেখে নেবেন এক্স্যাক্টলি কোথায় ডাউনলোড হলো। ওখানে ক্লিক করলে আমার যেখানে ডাউনলোড হচ্ছে ওই জায়গাতে আমাকে নিয়ে চলে আসবে। এখান থেকে আমি কাট করব, কাট করে বা কপি করে আমি আমার নির্দিষ্ট একটা লোকেশনে নিয়ে আসে এখানে রেখে দেবো। যেমন এখানে ওই নামে আছে, এখানে আবার একটা সাপোজ ধর ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার তৈরি করে এখানে পেস্ট করে এখানে রেখে দিলাম। তার মানে কি এখানে আমি এই জন্য এনে রাখলাম, এখান থেকে আমার খুঁজে বের করাটা সহজ হবে, ইজি হবে। পরবর্তীতে এটা আবার খুঁজে পাইতে খোঁজাখুঁজি, অশান্তি, দুশ্চিন্তা এসব এখন প্রয়োজন নাই। আমি তো দেখেই ফেললাম। আমার হচ্ছে ম্যাপ ফোল্ডারের ভিতরে আমি আবার একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের ভিতরেই আমার ম্যাপটা আসলে এক্স্যাক্টলি আছে। তো এবার এবার একজন হেল্প করেন আমার, শহীদ ভাই, এবার আপনি আমার হেল্প করেন। এই ম্যাপটা আমি কিভাবে ইনসার্ট করব, আপনি কি পারবেন নাকি অন্য কাউকে কারো কাছে হেল্প নিব? আমরা এই ইনসার্টে যাব, ইনসার্টে ক্লিক। আচ্ছা, আমরা হচ্ছে ইনসার্টে যাব। এখানে তো ভাই শহীদ ভাই, এখানে তো ইনসার্ট দুইটা ভাই, এটা কোন ইনসার্টে যাব? যে কোনোটা দিয়ে করতে পারবো, তাহলে আমি উপরেটা দিয়ে করছি, আচ্ছা উপরে হেডে। আচ্ছা, আপনারা যদি নিচের এই ইনসার্টে কাজ করেন তাহলে এখান থেকে আপনাকে অ্যাটাচে দিতে হবে, বুঝতে পারছেন? আর জি, আপনারা যদি উপরের ইনসার্টে ক্লিক করেন তাহলে আপনাকে রাস্টার ইমেজ রেফারেন্স। রাস্টার ইমেজ। আপনার আপনার এখন এখন প্রশ্ন উঠতে পারে এটার নাম রাস্টার ইমেজ রেফারেন্স কেন হলো? এটার নাম রাস্টার ইমেজ রেফারেন্স হলো কারণ এটা হচ্ছে আপনার জেপিজি এবং পিএনজি ফাইল। পিএনজি ফাইল এখান থেকে আপনার করা যাবে, আপনার এখানে আনা যাবে আর কি। তো সাধারণত আমরা সবাই জানি আমরা জেপিজি পিএনজি এগুলো ফাইল সাধারণত আপনার ফাইল হয়, রাস্টার ফাইল হয়, এবং পিডিএফ ফাইলটা হয় বেসিক্যালি ভেক্টর ফাইল হয়। পিডিএফ ও রাস্টার ফাইল হয়, কিন্তু এখানে রাস্টার ফাইল বলতে এই ধরনের ফাইল ফরম্যাট গুলোকে বুঝাইছে যে আপনার হয় পিএনজি, জেপিজি এই ফরম্যাটের ফাইলগুলো এখানে দিবেন, এই জন্য এটা নাম দিচ্ছে রাস্টার ইমেজ রেফারেন্স। আচ্ছা, এটা নিয়ে বেশি কথা বলার কিছু নাই। রাস্টার ইমেজ রেফারেন্সে এখানে আমরা একটা ক্লিক করলাম। আচ্ছা, যখনই ক্লিক করলাম এখানে তারা আমারে বলতেছে যে আপনার কোন লোকেশনে ফাইল আছে, সেখানে ক্লিক করেন। তা এই যে আমি বললাম আমার ম্যাপ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, তার ভিতরে আমি ফাইলটা এনে রাখছি। নিউ ফোল্ডারে। আচ্ছা, আমি ফোল্ডারে গিয়ে এই যে ফাইল ক্লিক করলাম, দেন ওপেন। আচ্ছা, শহীদ ভাই একটু আমাকে বলেন তারপরে আমি কি করব? তারপরে এই বাম পাশে যে আছে, এই যে আছে পাত আছে, এটাতে ফুল পাত করে দিব। পাথ টাইপ, এটা আমরা ফুল পাথ করে দেবো। থ্যাংক ইউ। ফুল পাত। আচ্ছা,
এরপরে এখানে স্কেল এখানে কি করব? স্কেলে যাওয়ার আগে আমরা এই স্কেলটা করবো আগে, চেক করবো যে এটা 16 ইঞ্চি না 32 ইঞ্চি। আচ্ছা এটা 16 ইঞ্চি এটা। 16 ইঞ্চি হলো 3960। আচ্ছা এই 3960 এটা আপনি কই থেকে পেলেন ভাই? স্কেল ফ্যাক্টর থেকে 16 ইঞ্চি স্কেল ফ্যাক্টরে 63,630 বাদ দিছি। আচ্ছা আপনি কি এটা একটু পরীক্ষা করে দেখছেন, একটু ক্যালকুলেটর পরীক্ষা করে দেখছেন যে বিষয়টা সত্য না মিথ্যা? জি মানে আমরা ওটা দেখছি, সত্য দিলাম কিনা একটু কি আপনি চেক করে দেখছেন? জি বাদ করে দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে, যেহেতু 16 ইঞ্চি এটা, 16 ইঞ্চি এটা 1 মাইলে, চোখ বন্ধ করে 3960 আমরা দিয়ে দিতে পারি চোখ বন্ধ করে। হুম। দেন কি করবো? আমার আমার কি কাজ আর আছে? না আপনি এখানে 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 টিক মার্ক দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কোনো বিষয় না, বুঝতে পারছেন? কোনো বিষয় না এটা। হুম। আচ্ছা টিক মার্ক তুলে দিলাম। আচ্ছা এখানে তুলে কি আর দিন। কোনো কাজ আছে? আচ্ছা আর কোনো কাজ নাই, এখানে আমরা ওকে করে দিলাম। দেখেন ওকে যখনই করলাম ডাইরেক্ট আমার ম্যাপটা কিন্তু চলে আসছে, কিন্তু জি। ম্যাপ যেহেতু চলে আসছে ক্লিক করে দেই। হুম। এবার এটা, এই ম্যাপটা আমার স্ক্রিনে আমার চোখের সামনে এইভাবে জুম আউট করেও কিন্তু আমি নিয়ে আসতে পারি, কিন্তু জি। সাপোজ ধরেন আসতেছে না, জুম আউট করে আর কাজ হইতেছে না, কি করবেন এখন? আপনি আনতে জেড পারতেছেন এ এন্টার। জেড ইন্টার এ ইন্টার, এ দেখেন এন্টার। বাই ডিফল্ট অটোমেটিক্যালি চলে আসতেছে। এবং আমার আমার স্মরণ পরে এরকম একটা প্রবলেম নিয়ে আমার কাছে হচ্ছিল, আনোয়ার ভাই আসছিল, আনোয়ার 360 ডিগ্রি। তো উনি আমার কাছে একটা প্রবলেম নিয়ে আসছিল যে যে ভাই আমি একটা লাইন টানছি, লাইন তো বের হয়ে চলে গেছে, লাইন এদিক দিয়ে বের হয়ে চলে গেছে লাইনে, আর শেষ সীমানা আর ইয়ে করতে পারতেছি না। আনোয়ার ভাই মনে পড়ে? যেভাবে করে ওদিকে ঢুকে চলে গেছে, আমি আর বের করতে পারতেছি না, মনে পড়ে? হ্যাঁ ঠিক আছে। এটাও কিন্তু জেড ইন্টার এ ইন্টার দিলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যেত। ওই টাইমে আমি আপনাকে প্রবলেমটা সলভ দিতে পারি নাই, কারণ ওটা আমার কিন্তু মাথায় এটা ক্যাচই করে নাই যে এই বুদ্ধিটা আপনারা দেবো। এই জিনিসটা হঠাৎ করে আমার আজকে মনে পড়তেছে, যারে আনোয়ার ভাইরে তো সেদিন জেড ইন্টার এ ইন্টার দিতে বললে তো প্রবলেমটা সলভ হয়ে যেত। আমি ওটা ওনাকে সেদিন আমার বলা উচিত ছিল, কিন্তু আমি বলি নাই তারা। আচ্ছা ঠিক আছে, তো ফাইল, শহীদ ভাই ফাইল তো চলে আসলো। এখন এই ফাইলটা কি মাঝে মধ্যে, তো আপনি কিছুক্ষণ আগে তো দেখলেন যে ফাইল তো ভুল হয়ে, অনেক সময় ভুলও হইতেছে, তো এটা আমি চেক করবো কিভাবে? এটা আবার আমরা ট্রাই করব, যদি 630 ফিটের আশেপাশে না আসে তাহলে আমরা দ্রুত আরেকবার চেষ্টা করে নিয়ে আসবো। 630 ফিট না, 660 ফিট, 654, তার মানে কি আমাদের বসানো কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের কাজ 660 চিন্তা করতে হবে না, আমাদের ফাইল চলে আসছে। আমি এবার চলে সামনের দিকে আগাইতেছি। এতক্ষণ ধরে আমি যে যে কথাগুলো বললাম এগুলো অতীতে কথা বলা হয়েছে, এবং কোনো রেকর্ড না রাখার কারণে এগুলো আমি রেকর্ড করার জন্য আমি আপনাদের থেকে পুনরায় এই কাজটা করলাম আর কি, আপনাদের সহযোগিতে। আচ্ছা এবার আমার কাজ হচ্ছে হলো আবার লেয়ারে যাইতে হবে, এল এ ইন্টার। আচ্ছা এই ম্যাপ লেয়ার, এটা ম্যাপ লেয়ারে ম্যাপটা আছে দেখে একটু লাইট বন্ধ করে দিকে ম্যাপ বন্ধ হয় কিনা। আচ্ছা ম্যাপ লেয়ারটা অ্যাক্টিভ আছে আর কি বেসিক্যালি। আচ্ছা লাইট বন্ধ করলে ম্যাপ চলে যাইতেছে, তার মানে কি এই ম্যাপ লেয়ারটা আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি আবার একটা লেয়ার নিলাম, এই লেয়ারের নাম দিলাম হচ্ছে হলো লাইন, এল আই এন এ, লাইন ইন্টার। তারপরে এখানে লাইন থিকনেস একটা লাগাই দেই, লাগাই দিলাম লাইন থিকনেস লাগাই দিলাম। চলো এই লেয়ারের ব্যাপারগুলো কি বুঝতেছেন? আমি কিন্তু বলতেছি না কিন্তু, কারণ আমি লেয়ারের কাজ দেখাইছি, কিন্তু আমি আমি একটু দ্রুত সামনে আগাইতে চাইতেছি। জি। এই লাইন থিকনেসটা একটু বাড়াই দিলাম, এই যে দেখেন এই লাইন লাইন নামে আরেকটা নতুন লেয়ার নিলাম, লাইন থিকনেস বাড়াই দিলাম, আরো জুম জি। করবো। আচ্ছা এই লাইন লেয়ার নিলাম, থিকনেস বাড়াই দিলাম। এখানে হচ্ছিল দেখেন, এটা এখানে একটা ঘটনা ঘটছে, এটাও কিন্তু লক হয়ে গেছে। তো এটা লক যেহেতু হয়ে গেছে, ক্লিক করবো তাহলে এটা আনলক হয়ে যাবে। তো এখানে আমরা কালার একটা যে কোনো একটা কালার দিয়ে দেবো। আমাদের তো এটা তো ফাইনাল ড্রয়িং না, এখানে যে কোনো একটা কালার দেন, এমন একটা কালার দিবেন সেটা যেন সবার চোখে পড়ে। লাল কালারটা ইউজুয়ালি সবার চোখে পড়ে, লাল কালারটাই সবচেয়ে ভালো। তারপরে ওকে করে দিলাম। আচ্ছা এটা লাল কালার দিয়ে দিচ্ছে, এখানে আর কোনো কিছু না, এখানে আর কোনো সমস্যা নাই। এবার জুম আউট। তো এখন এই লাইন লেয়ারটা আমি অ্যাক্টিভ করবো কি করে? এই লাইন লেয়ারের উপর ডাবল ক্লিক করলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে, কিংবা লাইন লেয়ারটা সিলেক্ট করে নিয়ে ওই উপরে যে সবুজ ইয়ে আছে, সবুজ টিক মার্ক আছে, এখানে আমরা একটা ক্লিক করে দিলেও কিন্তু লাইন লেয়ারটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে কি আমার ম্যাপ লেয়ারটা ঠিক আছে, ম্যাপ লেয়ারটা আমি লক করে দিছি। এবার আমি লাইন লেয়ারটা ইয়ে করে নিলাম। আর আপনারা কেউ, আর একটা কথা বলি, আমরা দু একের মধ্যে কিন্তু আমরা ম্যাপের কাজটা দিয়ে দিব। কেউ রাস্টার ডিজাইন ব্যবহার করে ম্যাপ কিন্তু ট্রেস করতে পারবেন না, কেউ করবেন না। যদি রাস্টার ডিজাইন যদি ব্যবহার করে, যদি রাস্টার ডিজাইন টুলস যদি ব্যবহার করে ম্যাপ লেয়ারটা ট্রেস করেন, আপনার শেখার ভিতরে কিন্তু ইয়েতে থেকে যাবে, দুর্বলতা থেকে যাবে কিন্তু। তো কেউ রাস্টার ডিজাইন ইউজ করবেন না।
আপনি নিজে নিজে কষ্ট করে একটু করবেন, কষ্ট করলে আপনার হচ্ছে ইয়ে করবে। এই যে দেখেন, এটা কিন্তু আমি হচ্ছে ফাইলটা হচ্ছে আমার জেপিজি ফাইল, এটা কিন্তু পিডিএফ ফাইল না। দেখেন, মানে এটা অলমোস্ট পিডিএফ এর মতোই, ওই পিডিএফ যেরকম এটাও নিট অ্যান্ড ক্লিন পিডিএফ এর মতোই। তো সমস্যা নাই, আমরা একটা প্লট ট্রেস করি, দেখি। মানে প্লট ট্রেস করি বলতে আমি এটা বুঝাইতেছি যে আমরা একটা প্লট ট্রেস করে ওটার ক্ষেত্রফল কিভাবে বের করব। পদ্ধতি আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য। আচ্ছা, আমি একটা প্লট পছন্দ করে নিই, সহজ প্লট নেই, আপনারা কঠিন প্লট নিয়ে কাজ করবেন। আমি একটা ইজি প্লট নিই। আচ্ছা, আমাদের হাতে যেহেতু সময় আছে, আমার সমস্যা নাই, একটা কমপ্লেক্স প্লট নিয়ে, এই যে এই প্লটটা নিয়ে কাজ করি। হ্যাঁ, এই প্লটটা নিয়ে কাজ করি, 416 নম্বর এই প্লটটা নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, এই আপনারা যারা সার্ভেয়ার আছেন তারা একটু আমাকে গাইড করবেন, বুঝছেন? আচ্ছা, লাইন শুরু করলাম। এটা আমরা অবশ্যই সিঙ্গেল লাইন ইউজ করব না, অবশ্যই কিন্তু এই লাইন কেউ ব্যবহার করবেন না, সবসময় পলি লাইন ব্যবহার করবেন। পলি লাইনের শর্ট কমান্ড কি? পলি লাইনের শর্ট কমান্ড কি? PLIN PL ইন্টার। পি লাইন, PLIN। জি আচ্ছা, স্যার। তো আপনি শর্ট কমান্ডও দিতে পারেন, কিংবা আপনি এখান স্যার থেকে এখান থেকে এখানে আপনি একটা প্রশ্ন ছিল স্যার। স্যার জি বলেন, এখানে একটা প্রশ্ন ছিল। জি বলেন। আপনি রেফারেন্স স্কেল কি নেওয়া লাগবে না? এখানে 554 ফিট দেখাইছিল, এটা কি রেফারেন্স নিয়ে কি 660 করে নেবেন, তারপরে কি পলি লাইন টানবেন? না, আসলে এখানে তো মেন কথা হলো হার্ড কপি তো আমার হাতে নেই। আসলে হার্ড কপিতে এটা স্কেলটা কত এটা তো বলতে পারে না, কিন্তু চোখ বন্ধ করে 660 করে নেওয়ার রাইট আমার নাই, এই অধিকারটা আমার নেই। তো এই জন্য আমি ওটা রেফারেন্স করতেছেন। আচ্ছা, আমি তারপরে আপনাদের তাহলে দেখাই আপনার অ্যালাইন কিভাবে করবেন, এটা আমি দেখাই দিচ্ছি তাহলে, একটু নাকি আপনারা জি কি জি, বলতেছেন? আপনাকে অ্যালাইনটা অ্যালাইন করে করে দেখাবো? তারপর এটা করাবো। না, আপনারা আবার জি, অ্যালাইন করে দেখ। আপনারা আপনারা আবার আমাকে কিন্তু মানে বাইরে বলতে পারবেন না যে উনি 660 কত বলছে, আমি কিন্তু 660 কত বলিনি। মানে আপনারা তো অনেকে রেফারেন্স দিতে পারেন যে উনি তো বললো 660, আমি কিন্তু কখনো 660 করতে বলিনি। কাছে ছিল আর কি 53.সামথিং। আপনি যদি 660 করে নেন, আমি বলবো না যে আপনি ভুল করছেন, কিন্তু এটা ভাববেন না যে আমি আপনাকে সাপোর্ট করতেছি আপনাকে, কারণ এটা 660 ফিট হতেও পারে, নাও হতে পারে। এই জন্য এটা তো হতেও পারে জি 660 জি ফিট, এই 660 করে নিলে আমি আপনাকে দিয়ে দেবো। তো আমরা একটা হার্ড কপি থেকে এই গুনিয়া স্কেল ধরে বা গানটার স্কেল ধরে আমরা এটা কত ফিট আছে দেখে নিয়ে ওটা আমরা এখানে ইনপুট দেবো, মানে আমরা দেবো না, আমি দেবো আর কি। কারণ আপনি কি দিবেন আপনার ব্যাপার। সেদিন একজন যে বলতে শুনলাম যে প্রচলিত নকশার উপরেই করতে হবে, এটা পরিবর্তন করার দরকার নেই, মানে নকশাতে নকশা input দেওয়ার পর যেটা আসে সেটার উপরেই সেটার উপরেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু, আচ্ছা যেমন অ্যালাইনের কথা বলছেন, অ্যালাইন কথা না বলুন। আচ্ছা, আচ্ছা, এটা সাপোজ এটা আছে কত। আচ্ছা, আর একটা কথা, এটা আমার আগে বলা উচিত ছিল। যখনই আপনি হচ্ছে হলো লেয়ার মেইনটেইন করে কাজ করবেন, তখন কিন্তু এই যে উপরের দিকে দেখতেছেন, আপনাদের প্রপার্টিস এর নিচের দিকে ক্লিক করলে কিন্তু এই অপশন গুলো আপনি পেয়ে যাবেন। এগুলো কিন্তু সবগুলো কিন্তু বাই লেয়ার করে দিতে হবে, কিন্তু লেয়ার মেইনটেইন করে কাজ না করলে। আর লেয়ার মেইনটেইন করে কাজ না করলে যখন লাইন থিকনেস যেটা লাগবে সেটা এখানে করে নিয়ে কিন্তু আপনি মডিফিকেশন করে চেঞ্জ করে নিয়ে কিন্তু আপনি করতে পারেন, কিন্তু সব বাই লেয়ার করতে হবে। এই জায়গায় আমিও কিন্তু একটা ভুল করে ফেলছি, তো বাই লেয়ার করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এবার আমরা তাহলে ডাইমেনশনটা প্রথমে একটু, আচ্ছা ডাইমেনশন পরে, ডাইমেনশন তো দেখলামই 654। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে হলো আহ, আমরা একটা সোজাসুজি একটা ইয়ে করবো আর কি। এই লাইনগুলো তো আসলে মেনলি একটু চেক করে দেখবেন, মেনলি অর্থ অন করে ইয়ে করে দেখবেন, লাইনগুলো কিন্তু সোজা নয় কিন্তু, এই লাইনগুলো সোজা নয়। এই কোণটা ঠিক আছে, এখানে যায় একটু বেঁকে চলে গেছে। আচ্ছা হোক না, আমরা নিচ থেকে রেফারেন্স নিই, আপনি কিভাবে কাজ করবেন এটা আপনার ব্যাপার, আমরা নিচ থেকে রেফারেন্স নিই। আচ্ছা, এখানে একটা রেফারেন্স নেই। আমরা মেন কথা হলো কি এই কর্নার পয়েন্টটা ঠিকভাবে আমরা মানে ডিফাইন করব। দেখেন, তাহলে এটা একটু সরে যাবে। এম ইন্টার অর্থটা বন্ধ করি।
আচ্ছা, আমি যতদূর সম্ভব একটা মিডিল পোর্শনে আনার চেষ্টা করলাম, বুঝছেন? মানে এই কর্নার পয়েন্টটা এবং এই কর্নার পয়েন্টটা কিন্তু একটা মেইন জিনিস, কিন্তু অল্প একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু বড় ধরনের একটা একটা কিন্তু পার্থক্য কিন্তু পরিলক্ষিত হবে যখন আপনি অ্যালাইন করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যেভাবে এই দুই পয়েন্টারটা আর কি ধরতে পারেন আর কি, এটা আপনার ব্যাপার। আচ্ছা, হইতেছে না, অর্থ অঙ্কন হইতেছে না, এবার অর্থটা অফ করে দিলাম। অর্থ অফ করে মানে এটা সোজা লাইন নেই আর কি, অর্থগোনালি সোজা লাইন নয় এটা। আচ্ছা, অর্থ অফ করে দিই। আচ্ছা, আমি যতদূর সম্ভব একটা মিডিল পোর্শনে রেখে লাইন টানার চেষ্টা করলাম, আমি অত শুদ্ধ করার চেষ্টা করতেছি না। আচ্ছা, TRIM, ইন্টার এন্টার, ক্লিক 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 ক্লিক। তাহলে আমরা কিন্তু এই দুইটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছি, কিন্তু এখন আমরা দেখি দুইটা পয়েন্টের ইয়ে কত আর ডাইমেনশন কত। আপনারা সবাই ক্লিয়ার দেখতে পাইতেছেন না? 655 ফিট 9 ইঞ্চ। আচ্ছা, এটা আমরা বানাবো হচ্ছিল 660 ফিট। আচ্ছা, এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে হলো নকশার বাইরে এর আশেপাশে একটু চেষ্টা করবেন, বেশি দূরে এখানে নকশা আর আপনি এখানে লাইন টানে বসে আছেন এরকম যেন না হয়। একটু নকশার আশেপাশে অল্প একটু উপরে আপনারা একটা রেফারেন্স লাইন টানবেন 660 ফিটের। 660 ফিট ইন্টার, এতটুকু হচ্ছিল আমার রেফারেন্স লাইন। এবার কি করবেন? এবার প্রথমে অটোক্যাড, ও এখানে আরেকটা ব্যাপার আছে, হলো দেখেন আমি নকশার উপর নিয়ে যাইতেই দেখেন আমার মাউসের ধারে কি উঠছে, দেখছেন? আমার মাউস পয়েন্টারের ধারে কি উঠছে, কোনারে কি উঠছে বলেন? লক করা, লেয়ার Lock. লক। চাবি উঠছে। এর মানে কি অটোক্যাড আমার বলে দিতেছে যে এর উপরে তুমি নাড়াচাড়া কইরো না, লাভ নাই, এখানে লক করা আছে, এখানে কাজ করতে চাইলে এটা তোমার খুলতে হবে। তাহলে আমরা লেয়ারে গিয়ে লকটা খুলে ফেলি, এলে ইন্টার দেওয়ার খোলার প্রয়োজন নাই, আমরা এখান থেকেও কিন্তু লকটা খুলে দিতে পারি। এই যে দেখেন এখানে ক্লিক করে এই যে লকের উপর ক্লিক করে দেন, ম্যাপ লকটা খুলে যাবে। এই যে ম্যাপ লক খুলে গেছে। এবার আমি প্রথমে করব কি, আচ্ছা হোক, সমস্যা নেই, পুরাটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি কমান্ড কি দেবো বলেন? বলেন। অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন। ALIN, অ্যালাইন বানানটা বলেন, এই জাইদুল ভাই অ্যালাইন বানান বলেন। ALIN, ALLIGN, ALLIGN। কিন্তু আমাদের শর্টকাট, আমাদের এত বড় প্রয়োজন নাই, আমরা শর্টকাটে লিখবো AL ইন্টার। তো আমরা দিয়ে দিই AL ইন্টার। আচ্ছা, এবার এবার কমেন্ট বক্সের দিকে একটু নোটিস করেন, কমেন্ট বক্স কি বলতেছে একটু আমাকে দেখান তো, বলেন করে শোনান তো। এটা তো অ্যালাইন, এটা তো কমান্ডের নাম, এটা বাদ দেন, আপনি পরের থেকে বলেন, অ্যালাইনের পর থেকে বলেন। Specify first source point. স্পেসিফাই সোর্স ফার্স্ট সোর্স পয়েন্ট আমারে বলে দিতেছে, স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট বলে দিতে বলতেছে। এতে এখানে কিছু পয়েন্টটা কর্নার গুলো বের করে নিলাম, কর্নার দেখা যাইতেছে না, কারণ হচ্ছে লেয়ারে আমি গন্ডগোল করে ফেলছি, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। ওস্নাপটা অন রেখে আমরা এই যে দেখেন ফার্স্ট সোর্স পয়েন্টে ক্লিক করলাম। এবার আমার কমেন্ট বক্সে কি বলছে, ক্লিক করছি জাস্ট আমি, কমেন্ট বক্স কি বলতেছে দেখেন তো। আমি জাস্ট ক্লিক করছি পয়েন্টে, 6 পয়েন্টে ক্লিক করার সঙ্গে আমার বলতেছে স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট। ডেস্টিনেশন মানে কি? গন্তব্য, এই ধরনের একটা অর্থ বোঝায়, কিন্তু আপনারা যারা একটু ইংলিশ ইয়া করেন এই ধরনের একটা অর্থ বোঝায়। তার মানে কি আমার এই লাইনের গন্তব্য হবে হলো এইখানে। আচ্ছা, আমার ইয়ে অন আছে, আপনার হচ্ছে অর্থ অন আছে, অর্থটা অফ করে দেবো। আমার এই পয়েন্টারটা হবে এখানে অ্যালাইন হবে। এবার দেখেন যখন আমি আমার ডেস্টিনেশনটা গন্তব্যটা বলে দিলাম, দেখেন এবার কমেন্ট বক্স আবার কি বলতেছে, একটু কমেন্ট বক্স পড়েন। স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট আমাদের বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি। এবার আপনি হচ্ছে সেকেন্ড সোর্স পয়েন্টটা বলে দেন। সেকেন্ড সোর্স পয়েন্ট কোনটা? এই কর্নারের এটা। আচ্ছা, এই কর্নারে এখান থেকে যখনই ক্লিক করলাম, ক্লিক হয়নি এখনো, যখনই ক্লিক করলাম দেখেন আমার নিচে এই কমেন্ট বক্স কি বলতেছে, কমান্ড বক্স বলতেছে স্পেসিফাই সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট। আমি বলতেছে সেকেন্ড এই পয়েন্টের গন্তব্যটা কোথায় হবে, এটা কোথায় যায় লাগাবেন, কোথায় অ্যালাইন করবেন, মানে জিজ্ঞাসা করতেছেন। তারপরে এর ডেস্টিনেশন পয়েন্ট এইটা হবে, ক্লিক করে দিলাম, তারপরে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরও হয়নি এখনো, এখন বলতেছে যে হচ্ছে হলো স্কেল
নিচে কমেন্ট বক্স দেখেন, স্কেল অবজেক্ট বেস অবশ্যই ইয়েস ইয়েস। এইবার দেখেন অ্যালাইন হইলো কিনা, আপনি পুনরায় চেক করেন এটা অ্যালাইন হইলো কিনা। আমি ডাইমেনশন নিতেছি এবার, বুঝছেন, 660 ফিট, ঠিক আছে। আমার যখন এগুলা কাজ শেষ, আমি আবার আগের মতো চলো এই উপরে লেয়ার অপশনে গিয়ে আগের মতো আমি ম্যাপ লেয়ারটা লক করে দিব। তারপরে আচ্ছা জুম আউট করি, ম্যাপ লেয়ারটা আমি লক করে দেবো। এই নিচে যেগুলা লাইন গুলো আছে লাইন সব ডিলিট করে দেবো, এগুলা লাইন আমার দরকার নেই। আচ্ছা, এবার আমার ম্যাপ মোটামুটি রেডি হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনারা আবার ভয় পায়েন না যে উনি এত সময় নিয়ে কাজ করতেছে, একটা ম্যাপ শুরু করার আগে এত সময় নিয়ে এটা ড্রয়িং করব, এটা কি হয় কোনোদিন? আসলে আপনাদের এত সময় লাগবে না, আমি আপনাদের বুঝাইতেছি, ইয়ে করতেছি, অনেক কথাবার্তা বলতেছি জন্য আমার সময় লাগতেছে। আসলে এগুলো এত সময় লাগে না, আপনারা যারা কাজ করেন তারা সবাই জানেন এগুলো হচ্ছে এই 2-4-5 মিনিটের কাজ। 5 মিনিট অত লাগে না, 2-4 মিনিটের কাজ। আমরা একটা ম্যাপ ট্রেস করি, একটা কমপ্লেক্স একটা প্লট নেই, আবার বেশি কমপ্লেক্স নেব না, আবার আশা করেন না বেশি কমপ্লেক্স করে দিবে। বেশি কমপ্লেক্স নেব না, কারণ অত সময় নেই। তখন একটা প্লট দেখছিলাম, স্বাভাবিক একটা প্লট দেখছিলাম। আচ্ছা, এই প্লটটা নিয়ে কাজ করি, 633 নাম্বার, এই প্লটটা নিয়ে কাজ করি। আচ্ছা, এই প্লটটা আমি ট্রেস করে ফেলি, হ্যাঁ, আমার লাইন লাইন এটা ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা কাজ আমার করতে হবে, আমার লেয়ারে ভুল থাকার কারণে লাইন গুলো আমার ইয়ার নিচে আসতেছে, ম্যাপের নিচে আসতেছে লাইন গুলো, এটা আমার ঠিক করে নিতে হবে। এলে ইন্টার ম্যাপের উপরেই আছে, এরকম হইতে পারে। আচ্ছা, হোক গা, বিষয় না। আপনি ফার্স্টে 633 নাম্বার প্লট গেল, এই তো আপনি ফার্স্টে ট্রেস করে নেবেন বিষয়টা। এই পলি লাইন টানাটা শুরু করে দিলেন, কোথায় থেকে শুরু করবেন, যে কোনো এমন একটা পয়েন্ট থেকে টানা শুরু করবেন যে পয়েন্টটা একদম খুব ভালোভাবে ইন্ডিকেট করা আছে। যেমন এই পয়েন্ট থেকে আপনি শুরু করবেন না, কারণ দেখেন এই জায়গার কর্নার পয়েন্টটা কিন্তু দেখা যাইতেছে না খুব ভালোভাবে। তো এখান থেকে শুরু করবেন, এমন একটা জায়গা নেই তার কর্নার পয়েন্টটা খুব ক্লিয়ার ভাবে আইডেন্টিফাই করা আছে। আচ্ছা, তারপরে এই ধরনের পয়েন্ট গুলা নেবেন না, কারণ এই লাইন গুলো দেখেন এখান থেকে শুরু হয়ে এই পয়েন্টটা পার হয়ে ক্রস করে চলে গেছে, এই পয়েন্ট গুলা নেবেন না। একটা কর্নার পয়েন্ট, নির্দিষ্ট একটা কর্নার পয়েন্ট থেকে শুরু করবেন। আচ্ছা আচ্ছা, সাপোজ আমি এখান থেকে নিলাম, আমার পছন্দ এই লাইনটাই, এমন ভাবে লাইনটা টানার চেষ্টা করবেন যাতে হচ্ছে মিডিল কর্নারে চলে যায়। এইভাবে লাইন টেনে দেখবেন, টেনে এই পর্যন্ত আনে দেখবেন যে কোনো প্রবলেম হয় কিনা। আচ্ছা, কোনো প্রবলেম নেই, আমরা এই পর্যন্ত একটা ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে টেনে দেখলাম এটা কত দূর পর্যন্ত আনা যাবে, আপনি বুঝতে পারবেন। তার মানে কি, আমরা এখানে একটা ক্লিক করব। আপনারা প্রয়োজনের এইভাব করে দিতেছেন, নো, আপনার প্রয়োজনীয় অতিরিক্ত ইয়ে দিলে কিন্তু ডাইমেনশন ইয়ে বের করতে, এরিয়া বের করতে যায়, কিন্তু প্রবলেমে পড়ে যাবে, বিষয়গুলো অনেক কমপ্লেক্স হয়ে যাবে। আমি কিন্তু অত ভালো করে করতেছি না, আপনারা একটু ভালো করে জুম করে করে দেখবেন। এইবার দেখেন আমার এখন লাইন টেনে এখানে আনার দরকার, পয়েন্টারটা এখানে নিয়ে গেলাম, এভাবে জুম করতে পারি। তো দেখেন মোটামুটি লাইনের মিডিল পোর্শনের দিয়ে কিন্তু চলে গেছে। তো আমরা এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখান থেকে লাইন টানে এইভাবে দেখবো যে সোজা আসতেছে, হ্যাঁ সোজা আসতেছে, সমস্যা নেই। যতদূর সম্ভব মিডিল পোর্শনে দিলাম, তারপরে এবার টেনে দেখবো যে সোজা আসতেছে না, কোনো প্রবলেম আছে। এটা একটু প্রবলেম আছে, কিন্তু তারপরে আমি এটা সোজা ধরে নিলাম। এটা আপনারা ডিসাইড করবেন, আমি সোজা ধরে নিলাম, আমি আমার কাজের সুবিধাতে সোজা ধরে নিলাম। আচ্ছা, এবার দেখেন তো এটা এই পর্যন্ত পুরাটা যায় না, এটা পুরাটা যায় না, এই পর্যন্ত পুরাটা যায়, এই পর্যন্ত পুরাটা যায়, দেখেন হ্যাঁ, এই পর্যন্ত পুরাটা যায়। তারপরে এদিকে একটু কর্নারটা ঘুরে দিলাম একটু। এবার দেখি তো এটা কি ডাইরেক্ট এখানে আমি লাগাই দিতে পারবো, দেখেন তো ডাইরেক্ট লাগাই দিতে পারবো? একটু কার্ভ আছে। একটু একটু কারো খারাপ আছে কিন্তু, তাহলে আমাকে দেখতে হবে, তাহলে আমি এত দূর না দেখে এবার এখান থেকে দেখবো, এটা কি ডাইরেক্ট দিতে পারি, দেখেন তো এটা যায়। এইটা যায়। একটু সমস্যা হইতেছে, অতটুকু এটা কোনো প্রবলেম না, বুঝছেন, ওটা প্রবলেমের ভিতরে আপনি ধরবেন না, কারণ আপনি এত সূক্ষ্মভাবে আপনি ধরতে গেলে তো আপনার তো আপনি বিপদে পড়ে যাবেন। এত সূক্ষ্ম আপনার দরকার নাই, একটু সমস্যা হয়, ওটা ওটা কোনো প্রবলেম না। এই জোড়াতে ক্লিক করলাম, এবার দেখি তো সোজা যায় কিনা। এই যে এই পর্যন্ত কিন্তু সোজা যাইতেছে, এই যে এই পর্যন্ত সোজা যাইতেছে। তারপরে এখানে দিলাম একটু কিছু একটা করে দিলাম, যা, তারপরে এটা কি সোজা যাইতেছে না, সোজা যাইতেছে না। এখন দেখতে হবে এটা কত দূর আমি দিতে পারবো, এইভাবে লাইন টেনে দেখতে হবে। মোটামুটি রকমের এই জায়গা পর্যন্ত আমি দিতে পারবো,
তারপরে এটাও সোজা টানে দেখেন, এটা কি এটা কি পুরাটা দিতে পারবো? না, গোটা দিতে পারবো না। না, না। এটা কত দূর মধ্যে দিতে পারবো? যখন এইভাবে লাইন ধরবে তখন আমি বুঝতে পারি না, আচ্ছা এই জায়গাতে দেওয়া যাবে। তবে এটা কত দূর দেওয়া যাবে, এটা আসলে এই পয়েন্টে দিয়ে দিলাম। এটাও সেম ভাবে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন এখন শুনেন, এই প্লটটা আপনার ড্রয়িং করে নিন। এটা কিন্তু আমার আইডিওলজি, আমি যেভাবে কাজ করি সেভাবে আপনাকে দেখাইতেছি। আপনি যেভাবে কাজ করতে পারেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমার কিছু অবশ্যই কিছু আমার সাজেশন আছে। তো এই যে এখানে যে আমরা একটা কাজ করলাম, আহ, একটু বাঁকা করে দিলাম, বুঝছেন? আমাদের দরকার নেই, এটা আমরা সোজাই করে রাখবো, অত বাঁকা করার দরকার নেই। বুঝতে পারছেন? এটা আমরা সোজাই করবো, অত বাঁকার দরকার নেই। সামান্য একটু ইয়াতে ডিফারেন্স হবে, আপনি অন্য দিক দিয়ে পোষায় দেন। এই যে এইভাবে করে আপনার আপনার সুবিধা মতো আপনি কি করবেন না করবেন করে নেবেন। আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা, এবার কি করব? এবার আসেন হলো আমার হেল্প করবে এবার সুফল শর্মা দাদা। এবার আপনি আমাকে একটু হেল্প করেন। আমার প্লটের আউটলাইন ড্রয়িং করা শেষ, এবার আমি কি করব? মানে কি করব? এখন আমার কাজ হচ্ছে হলো ত্রিভুজ আয়ন করা। ত্রিভুজ আয়ন কি বোঝেন? একটু সুফল দাদা, একটু পরে, আমরা একটু পরে আমরা একটু অন্যান্য সাথে কথা বলছি। ত্রিভুজ আয়ন কে কে বোঝেন, কে কে বোঝেন না? সুফল দাদা, হ্যাঁ স্যার, বুঝি না স্যার। আপনি মিউট করেন, মিউট করেন, আপনার কিছু প্রবলেম হইতেছে। আচ্ছা, ত্রিভুজ আয়ন বিষয়টা কি? একটা স্যার বর্গাকার জমিকে ত্রিভুজে বিভক্ত করা আর কি। হ্যাঁ, কি বললেন আপনি? আরো ক্লিয়ার ভাবে বলুন, শুনতে পাইনি। এটা কি বলবেন? স্যার স্যার, এইখানে বিষয়টা হচ্ছে জমিটা আমরা বর্গাকারের মতো, মানে বহুভুজ হইলে এই জমিটাকে আমরা মানে ত্রিভুজে বিভক্ত করব বিভিন্ন ভাবে। আমি একটু বলি। আচ্ছা ঠিক আছে, আপনি তো ইয়ে বলছেন, কিন্তু আমি একটু এই এই শহীদ ভাইকে বলছি। শহীদ ভাই, এই জমির জি, প্লটের কি আকৃতিটা কি আপনি একটু খেয়াল করছেন? জি। আচ্ছা, আপনি তো আয়তক্ষেত্রের, বর্গক্ষেত্রের, ত্রিভুজের, বৃত্তের, উপবৃত্তের, পরিবৃত্তের, অধিবৃত্তের সূত্র জানেন। আপনি কি এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানেন? এটা আমরা আগে চেষ্টা করব যে ত্রিভুজায়ন করা যায় কিনা। জি, আমি তো এটাই আপনাকে জিজ্ঞাসা করলাম, ত্রিভুজায়ন বিষয়টা কি। তো আমরা যেহেতু এটা আমাদের কাছে সম্পূর্ণ একটা অপরিচিত একটা হচ্ছে হলো ক্ষেত্রফল, বা সরি, অপরিচিত একটা ক্ষেত্র বা ডায়াগ্রাম, বা কত ভুজ হয়, সে কয়টা ভুজ, কিন্তু এটা তো জানি না। এই জন্য এটা আমরাকে ছোট ছোট ত্রিভুজে আমরা রূপান্তর করব। রূপান্তর করব। আচ্ছা, আমরা এখন ত্রিভুজে রূপান্তর করি, হ্যাঁ? একটা ত্রিভুজে কয়টা বাহু আচ্ছা, বলেন? তিনটি। তিনটা বাহু। একটা ত্রিভুজে তিনটি ভাই, কিন্তু আমাদের মধ্যে কিছু লোক, একটু খেয়াল করবেন, আমাদের মধ্যে কিছু লোক এই দুইটার একটা ত্রিভুজ বানাই দিবে, বুঝছেন? দেখেন, এখানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, ছয়টা বাহু, আমাদের মধ্যে কিছু লোক এটারেও কিন্তু একটা ত্রিভুজ বানাই দিবে। দিবে কিনা? অনেকটা তো ত্রিভুজের আপনাকে মতো। আপনাকে এই বিষয়গুলাতে একটু সচেতন থাকতে হবে, বুঝতে পারছেন? কারণ এগুলা এগুলা ঝামেলাতে আমি যাবো না, বুঝছেন? আমি নর্মালি দেখাইতেছি, আপনারা করবেন না, আপনারা সময় নিয়ে, কারণ আমরা শিখতেছি যেহেতু, আমরা এত সময় নিয়ে নিয়ে ত্রিভুজ তৈরি করবো না। আমরা এগুলা পিওর ক্ষেত্র ক্ষেত্র নিয়ে নিই, বুঝতে পারছেন? কারণ আমাদের হাতে সময় খুব কম। কারণ আপনারা যারা ত্রিভুজায়ন করেন তারা বোঝেন যে শুধু ত্রিভুজায়ন করলে হয় না, এগুলো সুন্দরভাবে এই চিত্রগুলো যাতে আসে সেভাবে করে আমাদের ত্রিভুজায়ন করতে হয়। এই জন্য আমরা এই ঝামেলায় যাব না। আমরা হচ্ছে শিখার জন্য আমরা এগুলো পিওর, মানে সোজা স্ট্রেট লাইন আমি ধরে নেবো এগুলা। আপনারা আবার ধরে নিয়েন না, আপনারা ধরে নিলে বিপদ। ধরে নিলাম এটাই আমাদের ক্ষেত্র, এখন এটাকে আমি আমার ইচ্ছা মতো ত্রিভুজ বানাই ফেলি। এটা একটু কালারটা একটু চেঞ্জ করে নিই।
এবং সব ধরনের ইয়েকেই কিন্তু বাহু যেমনই হোক দেখতে, ত্রিভুজ কিন্তু আপনি বানাতে পারবেনই, কিন্তু পারবেনই বানাইতে। আমার হয়তো ত্রিভুজ বানানো একটু খারাপ হইতে পারে, ক্রিটিসাইজ করেন না, কিন্তু আপনারা ভালোভাবে কইরেন। আমি পারি না, কিন্তু আপনারা ভালোভাবে কইরেন। এক দুই তিন চার। এই সাপোজ ধরেন আমি একটা মিড পয়েন্টে আর একটা ত্রিভুজ তৈরি করে দিলাম। এটা কিন্তু ত্রিভুজ আমি যে এভাবেই করলাম ত্রিভুজায়ন, বিষয়টা এমন না যে এটা এরকমই হবে, এটা বিভিন্ন ভাবে করা যায়। আপনি এইভাবে করে ভেঙে ভেঙে ত্রিভুজ তৈরি করে নেবেন। কিন্তু বাস্তবে এই জিনিসগুলো আপনাকে এই জন্য করলাম, আমার মতো কিছু দুষ্ট লোক আছে যারা হচ্ছে হলো, আপনি যদি মাঝখানে এই ত্রিভুজায়নের এই জিনিসগুলো যদি এই হলো মাঝখানে পণ্যগুলো যদি না দেন, মানগুলো না দেন, আমার মতো কিছু দুষ্ট লোক আছে, আপনারা ধরে বলবে যে আপনি এই 4 বাহুর জমি 4 বাহুর মাপ দিয়েছেন, মাঝখানে এই পণ্যের মাপ দেন নাই, আপনি ভুল করছেন। তো এই জন্য আপনাকে এগুলো দিতে হবে, যাতে কেউ আপনাকে চ্যালেঞ্জের মুখে না ফেলে। আর সেকেন্ডলি, আপনি যে একটা ক্লায়েন্টকে যে তার জমি পরিমাপ করে দিয়ে আসতেছেন, আপনি যে সঠিক কাজ করতেছেন, আপনার কাজের স্বচ্ছতা স্বরূপ এই ত্রিভুজায়নটা করতে হবে। কিন্তু আমাদের অটোক্যাডে মোটেও এই ত্রিভুজায়ন করার প্রয়োজন নাই ক্ষেত্রফল তৈরি করার ক্ষেত্রে। তো অটোক্যাডের এত কিছু দরকার পড়ে না, বুঝতে পারছেন? আপনারা এই ব্যাপারে আমি জাস্ট দেখালাম, বুঝছেন? আপনারা এইভাবে যেভাবে খুশি সুন্দর করে ত্রিভুজায়ন গুলো করে নেবেন। আর এটা করার ক্ষেত্রে আপনি এখন হুট করে চেষ্টা করলে কিন্তু পারবেন না, কিন্তু আপনাকে কিন্তু একটু দেখতে হবে আদার্স মানুষরা, যেমন বিশ্বজিৎ দাদার কাজগুলো হয় বেস্ট হয়, উনি কিভাবে ত্রিভুজায়ন করতেছে এগুলো একটু দেখতে হবে, একটু আইডিয়া নিতে হবে। আচ্ছা, আইডিয়া নেন। এখন এটা ক্ষেত্রফল বের করবো, কি ব্যাপার, এগুলা তো সব সিঙ্গেল লাইন হয়ে গেছে। আচ্ছা, লাইনটা জোড়া লাগাই দেয়। আহ যে আচ্ছা, জয়েন্ট হয়ে গেছে। এখন এটা ক্ষেত্রফল কিভাবে বের করব? আচ্ছা, সাপোজ ধরুন আমি পাশে আর একটা এরিয়া নিতেছি। এই যেটা নিলাম, এটা ট্রেস করলাম। আচ্ছা, এটা এরকমই হোক, আপনারা ঠিক করে করেন। আমি আমার কাজের সুবিধার্থে একটু কাজ মানে রেকর্ড চলতেছে, তো একটু দ্রুত করার জন্য আমি একটু একটু মানে ফাঁকিবাজি করতেছি। আপনারা আবার ফাঁকিবাজি করেন না। আচ্ছা, এখন বিষয় হলো কি, আমার তো এটা বানালেই হবে না, আমার তো এটা ক্ষেত্রফল বের করতে হবে। আমি কিভাবে ক্ষেত্রফল বের করব? আপনারা কি কেউ কি ক্ষেত্রফল বের করেন না? এলআই ইন্টার একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন। আপনাকে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। হাই হাই, এগুলা তো আবার সিঙ্গেল লাইন দিছে। আচ্ছা, জি, আচ্ছা, এই সিলেক্ট করে নিলাম। আচ্ছা, ম্যাপটা আমি একটু লাইট বন্ধ রাখি। আচ্ছা, এই সিলেক্ট করে নিলাম, বলেন। এলআই ইন্টার। এল আই ইন্টার কই? স্যার এটা হবে না, কারণ এটা সিরিয়াস সিলেক্ট হয় না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, আপনি চেষ্টা করছেন, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আগাই। আচ্ছা, প্রথমে আমাকে যখন যেহেতু এরিয়া নির্ণয় করতে হবে, প্রথমে আমাকে বাউন্ডারি করে নিতে হবে। এই যে দেখেন, সিলেক্ট করলাম, দেখেন এই দিককার বাউন্ডারি কিন্তু ডিফাইন হয় নাই, কিন্তু এই 3 বাউন্ডারি এই দিককার এই এই কয়েক দিককার কিন্তু বাউন্ডারি ডিফাইন হয়েছে, এই দিককার বাউন্ডারি ডিফাইন হয়নি, কারণ এদিকে আমি লাইন টানারও কথা নয় টেস্ট করার সময়। বা এমনি আমি কেন, আপনার ইয়েও টানবে না, রাস্তার ডিজাইনও কিন্তু ডাবল লাইন কিন্তু টানবে না, কিন্তু তো এটা আমাকে বাউন্ডারি করে নিতে হবে। তো আমাকে একটু হেল্প করেন তো, কে জানো বললেন যে ওইভাবে হবে না, একটু হেল্প করেন তো, সে সম্ভবত বাউন্ডারির কথাই বলতেছিলেন, কিভাবে বাউন্ডারি দিব? হ্যাঁ, যাই তাই বল। ও ইউ বাউন্ডারি বি ও ইন্টার, যখনই বিও ইন্টার দিব, তখনই আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। তো এই ডায়লগ বক্সে পিক পয়েন্টে ক্লিক করব, তারপরে
এই যে যেটা বাউন্ডারি করবো ওটার উপর ক্লিক করে দেবো, তারপরে ইন্টার দিয়ে দেবো, জুম আউট। এবার দেখেন ক্লিক করলাম, দেখেন চারদিক ডিফাইন হয়ে গেছে। মানে কি, ও বাই ডিফল্ট যখনই বাউন্ডারি অপশন আমি যখন সিলেক্ট করলাম, বাউন্ডারি অপশন যখন দিলাম, জাস্ট এই শেপের মাঝখানে ক্লিক করছি, দেখেন চারদিকে বাউন্ডারি হয়ে গেছে। এখন আপনি করেন হচ্ছে রিপন ভাই যেটা শিখে দিলেন, রিপন ভাই এখন বলেন কি করব। এলআই ইন্টার। এল আই ইন্টার। আচ্ছা, এই যে এখানে দেখতেছেন হচ্ছে আহ এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে বুঝছেন, আপনি এত কিছু দেখার দরকার নাই। এই যে দেখবেন এখানে গিয়ে নিচে গিয়ে দেখবেন যে এরিয়া, প্রথমে যেটা হিসাব দেখবেন, প্রথমে দেখে আবার ঘাবড়ে যায় না, প্রথমে যেটা আছে এটা স্কয়ার ইঞ্চির হিসাব আছে, এবং এরপরে ব্র্যাকেটের ভিতরে স্কয়ার ফিটের হিসাবটা আছে। বুঝতে পারছেন? এই যে এরিয়া লেখা আছে, তারপরে এখানে আরো আছে পেরিমিটার। হোয়াট ইজ পেরিমিটার? পেরিমিটার 513 ফিট 2 ইঞ্চিস। হোয়াট ইজ পেরিমিটার? আচ্ছা, জানা নাই এটা। পরিসীমা পরিসীমা আচ্ছা পরিসীমা। এই যে দেখেন এখান থেকে এটার দৈর্ঘ্য, এটা এখান থেকে এখানে দৈর্ঘ্য, এটার থেকে এখানে দৈর্ঘ্য, এটা সব দৈর্ঘ্যগুলো যোগ করলেই তাকে বলে পেরিমিটার, যেটাকে বাংলায় আপনারা চিনেন পরিসীমা। বুঝতে পারছেন? এটার পরিসীমা ছিল হচ্ছিল এল আই ইন্টার। এটা ছিল হচ্ছিল 11,858.74 স্কোয়ার ফিট। আর এটা এটাকে এই স্কোয়ার ফিটটাকে ইঞ্চিতে কনভার্ট করলে এটা দ্বারা আমাদের ইঞ্চির হিসাব সাধারণত লাগে না, অটোকাট কি যেন দিয়ে দেখছে, অটোকাটই জানে ভালো। আর এখানে পেরিমিটার 513 ফিট 2 ইঞ্চি। পেরিমিটার 513 ফিট 2 ইঞ্চি, এটা কে বোঝে নাই? বুঝছি এখন। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই সেম প্রসেসে এটা তো আমরা বের বের করে ফেলছি। তো আপনি এবার টেক্সট নিয়ে এখানে লিখে ফেলেন এরিয়া কত। আমাদের আরো সামনে বেশ কিছু কাজ আছে বুঝছেন, এগুলো আজকে দেখাবো, তো এই জন্য আমি একটু দ্রুত আগায় যাইতেছি। আচ্ছা আচ্ছা, এবার শহীদ ভাই আসেন, একটু আপনি আমাকে হেল্প করুন। এটার এরিয়া আমি কিভাবে বের করব? অবজেক্ট সিলেক্ট করে নিব। প্রথমে সিলেক্ট করে নেবো। এটা কিন্তু আমার আর বাউন্ডারি করার দরকার নেই, কারণ এটা কিন্তু চারোদিকেই কিন্তু আমার পিওর লাইন কিন্তু আছে কিন্তু। আর এটাকে আমার বাউন্ডারি করতে হয়েছে, কারণ এটা দেখেন এই তিন দিকে দেখা যাইতেছে, এই দিক এই দিক এই দিক, কিন্তু এই দিকে কোনো লাইন কিন্তু টানা হয় নাই, এই জন্য এটা আমার বাউন্ডারি করা লাগছে। তো এইটার বাউন্ডারি করার দরকার নাই, কারণ এটা চারোদিক কিন্তু কাভার করে আছে। তাহলে এটা আমি পুরোটা সিলেক্ট করলাম। এরপর কি করব শহীদ ভাই বলেন? লিস্ট এল আই ইন্টার। বলেন বলেন ভাই। এল আই ইন্টার। এল আই ইন্টার মানে কি? লিস্ট। বুঝছেন? এটা কমান্ডটা, ফুল কমান্ডটা হচ্ছে লিস্ট। এল আই এসটি, এর শর্টকাট কমান্ড হচ্ছে এল আই ইন্টার। আচ্ছা, আমরা এল আই ইন্টার দিয়ে দিলাম। যখন এল আই ইন্টার দিয়ে দিব, তখনই দেখেন এই যে নিচে এরকম একটা, আপনার কম্পিউটারের নিচের দিকে এরকম একটা অপশন আসবে, এই অপশন দেখাই দিবে। এখানে দেওয়া আছে এরিয়া, দেওয়া আছে হচ্ছে এত স্কোয়ার ইঞ্চিস। বুঝছেন? স্কোয়ার ইঞ্চির হিসাব আমাদের দেখার দরকার না। প্রথমে তো আমি এটা দেখে দৌড়ে গেছি, হাই হাই কি হলো, পরে যাই দেখি যে এখানে স্কোয়ার ফিট, যখন প্রথম কম্পিউটার হাতে নিয়ে কাজ করি আমি আর কি। আচ্ছা, তো এখানে দেখেন স্কোয়ার ফিটে এটা আছে হচ্ছে 66,750.13 স্কোয়ার ফিট, এই ব্র্যাকেটের ভিতর আছে। এটাই কিন্তু আপনার রেজাল্ট। এবং এর সাথে 435.6 যদি আপনি ইয়ে করেন, তাহলে আপনার চলে আসবে হচ্ছে শতকটা চলে আসবে। এটা আপনারা জানেন, ওটা আমার বলার দরকার নেই। এখানে পেরিমিটার আসছে হচ্ছে 1127 ফিট 5 ইঞ্চি। এর মানেটা কি ভাই? এর পেরিমিটার আসছে 1127 ফিট 5 ইঞ্চি আসছে, এটা পেরিমিটার। এর মানে কি বুঝলেন ওটার পরিসীমা শহীদ ভাই? পরিসীমা। এরিয়া পরিসীমা। এর চারপাশে এরিয়ার যোগফল। বুঝছেন? আচ্ছা, এবার সুধাংশু দাদা আসেন। বলে আমি এটার ক্ষেত্রফল বের করবো। এইটার আর এইটার ক্ষেত্রফল পেয়ে গেছি আমি। আচ্ছা, আমি এটার ক্ষেত্রফল বের করবো। আমি কি করব দাদা? এই যে এর চারপাশ দিয়ে যে লাইনটা রয়েছে, লাইনটাকে আমি তো ওটাকে কি বলে করতে হবে, সিলেকশন করতে হবে। আচ্ছা, আপনার কি কম্পিউটার আছে? আপনি কি প্র্যাকটিস করতে হ্যাঁ। পারেন?
প্র্যাকটিস করতে পারিতে এত দূর এগোই না, আমি গোড়ার থেকে শুরু করতেছি সেভাবে ধরে ধরে। ও আচ্ছা, তাহলে আমি সমস্যা নেই, কথাগুলো তাহলে শুনতেছি। সমস্যা নেই, তাহলে আমরা আরেকজনকে ডাকি। হ্যাঁ, আপনি যেহেতু এখন প্র্যাকটিস করতেছেন না, এটা একটু মুশকিল, বুঝছেন, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আছি। আপনি তারপরে আমি আপনাকে হেল্প করবো। হ্যাঁ, আপনি মনে কিছু করেন না, হ্যাঁ দাদা। অবশ্যই, ধন্যবাদ। আচ্ছা, আলফাজ ভাই আসেন। আপনারা কি মাইন্ড করেন জি। আমি যে আপনাদের কাছে শিখে নিয়ে নিয়ে কাজ করি, আপনারা কি মাইন্ড করেন? না না, খুব ভালো না, লাগে। না, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এটার এই ক্ষেত্রে এরিয়াটা কিভাবে বের করবো? এরিয়া বের করার জন্য আগে বাউন্ডারি করতে হবে, যেহেতু আমার এটা আচ্ছা, বাউন্ডারি করা নাই। এটা যেহেতু আমাদের বাউন্ডারি করা নাই, কারণ তিন দিক আমার লাগানো আছে, কিন্তু একদিক খোলা আছে, এই জন্য এটা আমাকে বাউন্ডারি করতে হবে। বাউন্ডারি করার জন্য কি করতে হবে অবজেক্ট আমাকে? বিও ইন্টার বি ও আমাকে কমান্ড দিতে হবে বাউন্ডারি। বিও দিলেই কিন্তু এই যে দেখেন, আমি বিও জাস্ট লিখছি, দেখেন বাউন্ডারি কমান্ড বক্সে দেখেন, পুরো ফুল কমান্ডে দেখা যাচ্ছে বিও ইউএনটিএ আর ওয়াই, বাউন্ডারি মানে বাউন্ডারি ওয়াল বলে না, ওই বাউন্ডারি। বিও ইন্টার দিলেই যথেষ্ট। বিও ইন্টার দেওয়ার পরে এখন কি করবো ভাই এই কমান্ড বক্সে, আলবাস ভাই? এখানে এই পিক পয়েন্টে ক্লিক করব। এই ক্লিক করার পর এই যে ফাঁকা জায়গার ভিতর দেখতেছেন, বলেন আমাকে শিখে দেন। ওখানে ক্লিক করেন। ফাঁকা ফাঁকা জায়গার ভিতরে আমি একটা ক্লিক করে দেবো, তারপরে ইন্টার দিয়ে দেবো। এবার আমি দেখবো যে আমার বাউন্ডারি হইলো কিনা। এটা কিন্তু এখন আমার বাউন্ডারি হয়ে গেছে। এবার কি করব আলফাজ ভাই? প্রথমে আমি এটা সিলেক্ট করে নিলাম, এরপর লিস্ট, লিস্ট LIST, ইন্টার দিলে যথেষ্ট। LIST ফুল কমান্ড হলো LIST, ফুল কমান্ড দেওয়াটাই যথেষ্ট। ইন্টার দিয়ে দিলাম। যখন আমি ইন্টার দেবো, তখন দেখেন যেরকম একটা ইয়ে চলে আসবে। এখন বলুন তো এটা কত স্কোয়ার ফিট? ওই 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 জায়গাটা কত স্কোয়ার ফিট? 9507.89 স্কোয়ার ফিট। 8-9 স্কোয়ার ফিট। এটা কিন্তু স্কোয়ার ইঞ্চি, এটা দেখে আবার ভয় পায় না, এটা স্কোয়ার ইঞ্চি। আরে না, এটা পেরিমিটার কত? পেরিমিটার কত? পেরিমিটার হচ্ছে 396 ফুট। 396। এই পেরিমিটার আমাদের জানার দরকার পড়ে না, বুঝছেন। আমি জাস্ট এটা বারবার করে বলতেছি, আপনারা যেন এটা ভুলে যায় না, মানে জিনিসটা যেন মনে থাকে যে পেরিমিটার মানে ওই একটা থাকবে ক্ষেত্রের থাকবে। এই সীমানার হচ্ছে হলো চার যোগফল আর কি, প্রত্যেকটা যোগফল, সীমানার যোগফল আর কি। এটা ভুলে যায় না, এই জন্য বলতেছি এটা আমাদের দরকার নাই পেরিমিটার। তাহলে কি আমরা এটারও পেয়ে গেলাম, এটারও আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন যেই ক্ষেত্রফলটা পাইলেন আপনি, যে ক্ষেত্রফলটা পাইলেন ওটা আপনি এই টেক্সট এটা লিখে ফেলেন, এখানে সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন। আচ্ছা, এবার কার হেল্প নেই, আমি আজকে শিখে নিয়েই করবো, একা একা আর কিছু করবো না, করতাম না। আমি বলি এবার, বসুর ভাই। আর কি কেউ আগ্রহী আমার শিখাই দিতে? আমি সবাই বলি, বলছে না? আমি তো পিছনে, সবার পিছনে আমি। হ্যাঁ ভাই বলেন। বাউন্ডারি করব। আচ্ছা, এটা যেহেতু আমাদের বাউন্ডারি একদিকে খোলা আছে, তার মানে কি এটা আমাকে বাউন্ডারি করে নিতে হবে। তো আমার বিও কোনো ইন্টার, সিলেকশন টিলেকশনের কোনো দরকার নাই, আমি ডাইরেক্ট কমান্ড দেব বি বিও ও ইন্টার। ইন্টার। এবার কি করব বকর ভাই? পিক পয়েন্ট। পিক পিক পয়েন্টে ক্লিক করব। পিক পয়েন্টের উপর ক্লিক করব, ফাঁকা জায়গা তারপরে রেখে ওই যে বক্সে রেখে ফাঁকা জায়গার উপরে ক্লিক দেব। ইন্টার। আমি যে ইয়াটা বাউন্ডারি করতে চাই তারপরে ক্লিক করব। এরপর কি করব বলেন? ক্লিক করছি, ইন্টার। লিস্ট। ইন্টার। এরপর ইন্টার দিয়ে দেবো। এবার ইন্টার দেওয়ার পরে আমি একটু পরখ করে নিব যে এটা কি আদৌ কি বাউন্ডারি হয়েছে কিনা। হ্যাঁ, এটা বাউন্ডারি হয়ে গেছে। এরপর কি করব বকর ভাই? এরপর সিলেক্ট করে নেব। এবার আমি সিলেকশন করে নেব, সিলেক্ট করে নিলাম। এরপর লিস্ট। LI ইন্টার। এটা ফুল মিনিং, আপনি ফুল কমান্ডটা বলেন, LI ফুল কমান্ডের নাম বলেন, এটা তো শর্ট কমান্ড বলবেন। লিস্ট লিস্ট লিস্ট, LIST, লিস্ট। ইন্টার। এখন এটা দেখে বলেন তো কোনটা হচ্ছে হলো ক্ষেত্রফল? আমরা ক্ষেত্রফল হচ্ছে আপনার 881 39,881.51 স্কোয়ার ফিট। আর পেরিমিটার? স্কয়ার ফিট। আচ্ছা, পেরিমিটার হচ্ছে 849 আপনার 849.849 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যেটা জানেন ওইটাই খালি বলেন, যেটা জানেন না ওইটা আর বলেন না। তো
তো আমি তো এতক্ষণ ধরে আপনাদের বুঝাইতেছি এই পর্যন্ত, এর নিচে তো এগুলো তো আর আসে না, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট পয়েন্ট, বুঝছেন? এগুলো আপনার দেখেও লাভ নেই, জেনেও লাভ নেই, এটা আপনার ধরা ছোঁয়ার বাইরে, এগুলো আপনার আয়ত্তের বাইরে, বুঝছেন? এগুলো কোঅর্ডিনেট পয়েন্ট, এগুলো এগুলো আপনার চিন্তার বিষয় না, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এটারও কিন্তু ক্ষেত্রফলটা বের করে ফেললাম। আমরা ক্ষেত্রফল বের করার আরেকটা পদ্ধতি দেখব। আচ্ছা, আমরা এটার ক্ষেত্রফল আবার বের করার চেষ্টা করব। ক্ষেত্রফল করার আরেকটা নিয়ম, বাউন্ডারি না করেও কিন্তু ক্ষেত্রফল বের করা যায় কিন্তু। আচ্ছা, এবার দেখাই বাউন্ডারি, এটাই সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে আপনারা করবেন। আমি যে পদ্ধতি দেখাইতেছি এই পদ্ধতিতে করবেন না, তারপরও শিখে রাখেন। আচ্ছা, এবার কমান্ড দিবেন হচ্ছে এরিয়া কমান্ড দিবেন। এরিয়া কমান্ড দিতে হলে হলো এ এ এ, এই যে দেখেন কমান্ড কি দিছি, তিনটা এ লিখছি, এখানে এরিয়া চলে আসছে, মানে ডাবল এ ইন্টার দিলেও কিন্তু হয়ে যাবে কিন্তু। তাহলে আপনি কমান্ড দেন ডাবল এ ইন্টার, ডাবল এ ইন্টার দিলাম, দিয়ে এই যে আপনার ওস্তা মনে রেখে ক্লিক, পয়েন্ট গুলাতে ক্লিক 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 ইন্টার। যখনই ইন্টার করবেন তখনই দেখেন এই যে নিচে কিন্তু আপনার ইয়েটা দেখাইতেছে, কিন্তু প্রথমে অনুরূপ ভাবে প্রথমে দেখাইতেছে হচ্ছে আপনার এরিয়া এত স্কোয়ার ইঞ্চিস, এটা তো আমাদের দেখার বিষয় না, এই গেল। তারপরে দেখানো আছে হচ্ছে হলো তারপরে স্কোয়ার ফিট আছে হচ্ছে হলো ৯,৫০৩.২১ স্কোয়ার ফিট, আর পেরিমিটার এত, বুঝতে পারছেন? তো এটা বারবার চলে যায়, বুঝছেন? এরপর মাউস পয়েন্টারটা না ধরে থাকলে এটা চলে যায়। তো এর থেকে আপনার লিস্ট করাটাই বেটার আর কি। তারপরে এটা আমি দেখিয়ে দিলাম, এবং এরিয়া বের করার আরো বেশ কিছু কমান্ড আছে, বুঝছেন? এগুলো কমপ্লেক্স, তার মধ্যে সবচেয়ে সহজ লিস্ট। প্রথমে বাউন্ডারি করে, বাউন্ডারি যদি চারোদিকে ঘেরা না থাকে তাহলে বাউন্ডারি করে নেওয়ার পরে ডাইরেক্ট লিস্ট কমান্ড দিয়ে দেন, ব্যাস, এভাবে আপনি এরিয়াটা ডিফাইন করতে পারেন। আচ্ছা, এবার আমরা আরেকটা টপিকসে দেখবো। আচ্ছা, আচ্ছা, সাপোজ ধরেন এটা একটা প্লট, বুঝছেন? নকশা, এটা একটা প্লট, এটা একটা নকশার প্লট, নকশাতে টেস্ট করে, এটা বিশ্বজিৎ দাদার একটা কাজ। তো সাপোজ ধরেন আমি টেস্ট করে ফেলছি, এখানে আপনার লেয়ার টেয়ার যা মেনটেন করার আপনি মেনটেন করে নেন, আমি টেস্ট করে ফেলছি। তো এরিয়াও যেভাবে বের করার পদ্ধতিগুলো দেখালাম, আপনি ওইভাবে করে এরিয়াটা বের করবেন। আপনি আপনার মতো সুবিধা মতো ঠান্ডা জায়গায় বসে মাথা ঠান্ডা করে এই কাজগুলো আপনি করবেন। এখন আপনাকে এখানে অটো ডাইমেনশন বসাইতে হবে। এখানে যদি আপনি এখন সমানে ডাইমেনশন বসাইতে যান, আপনার ডাইমেনশন অনেক প্রবলেম আছে। তো এখানে হয়তো বা আপনি খুব কম সময়ের মধ্যে, হয়তো ৫-৭ মিনিটের মধ্যে বা ২-৪-৫ মিনিটের মধ্যে আপনি এখানে ডাইমেনশনটা সেট আপ করে দিলেন। কিন্তু আপনার যখন একবার ৫০টা প্লট হবে তখন কি করবেন? তো তাছাড়া আমি অটো ডাইমেনশনের কথা সেদিন বললাম, একজন বললো যে স্যার এগুলা ওভারটেক হয়, এটা হয়, ওটা হয়, হ্যান হয়, ত্যান হয়। তো দেখেন আমরা কাজগুলো কিভাবে করি। আমাদের একটা কমান্ড কিন্তু আমাদের গ্রুপে দেওয়া আছে, একটা ইয়ে দেওয়া আছে আপনার হলো আপনারা হয়তো দেখে থাকবেন, আমি একটা ইয়ে দিয়ে রাখছি, আপনার হলো প্লাগইনস দিয়ে রাখছি, পিডিআইএন। আরেকটা দিয়ে রাখছি, এটা নিয়ে একটু পরে কথা বলি। পিডিআইএন লিস্ট, একটা লিস্ট আমি দিয়ে রাখছি, এটা আপনারা ডাউনলোড করে নেন। আমি এখন এই লিস্টের কাজটা আপনাকে দেখাইতেছি। আচ্ছা, প্রথমে আমার লাইন থিকনেস যা দেওয়া লাগে আমি নিলাম, লাইন থিকনেসটা আমি আর একটু বাড়াই নেই, এটা 50 দিয়ে আমি রাখলাম। আচ্ছা, এইবার আমি চলো লাইন থিকনেস একটু কমায় রাখলাম, যেহেতু আমার ডাইমেনশন দেবো, ডাইমেনশন লাইন থিকনেস একটু কম দরকার। পুরাটা আমি সিলেক্ট করলাম, তারপরে ডাইরেক্ট কমান্ড দিলাম পি ডি আই, ও সরি, এটা আমাকে প্রথমে লোড করে নিতে হবে। এটা যেহেতু আমাদের এই প্লাগইনসটা যেহেতু আমাদের অটোক্যাডের নয়, এই কারণে এই প্লাগইনসটা আমাকে প্রথমে লোড করে নিতে হবে। এটা এক্সটার্নাল, অটোক্যাডের এক্সটার্নাল এই গেল একটা, মানে ফাংশন বলেন বা কি বল, ফিচার বলেন, যেটাই বলেন, এটা অটোক্যাডের বাইরে জিনিস। যেটা প্রথমে আমাকে লোড করতে হবে। এটা লোড কিভাবে করব?
এটা কিভাবে লোড করব, একটা প্লাগইনস আমি লোড করব কি করে? সিডি ইন্টার এপি এন্টার। আচ্ছা, এটার এই অপশনের নামটা হচ্ছে হলো অ্যাপ লোড, APPLOAD। আমরা এপি ইন্টার দিলেও কিন্তু, এই যে দেখেন আমি কমান্ড দিলাম এপি, এপি ইন্টার দিলেও কিন্তু আমার অ্যাপলোড কিন্তু চলে আসবে, কিন্তু অ্যাপলোড কিন্তু আমার চলে আসবে, কিন্তু এপি ইন্টার দিলেও আসবে। আর এখানে কমান্ডে যাওয়ার পদ্ধতি হলো, আমার উপরে কমান্ডে গিয়ে দেখেন ম্যানেজ নামে একটা অপশন আছে, দেখেন এই যে উপরে এখানে হচ্ছিল ম্যানেজ নামে একটা অপশন আছে। তো এখানে আমি হচ্ছিল ম্যানেজে ক্লিক করার পরে কিন্তু এই যে এখানে কিন্তু আপলোডের কিন্তু অপশন পাইতেছি, সো লোড অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করলেও কিন্তু ওই সেম অপশনটা কিন্তু আসবে, ওই যে ওখানে ক্লিক করলাম দেখেন সেম অপশনটা আসলো। তো আপনি যেভাবে আপনার মনে থাকে সেভাবেই করবেন, কিন্তু আমরা ওইভাবে করে ওই অপশনে গিয়ে এগুলো প্যারা, অপশনে ক্লিক করে মাউসে 2-4টা ক্লিক করে প্যারা। তার থেকে কিবোর্ডে ডাইরেক্ট আমি লিখে দিলাম এপি ইন্টার, আমার এই অপশনটা চলে আসবে। তো আপনার এক্স্যাক্টলি কম্পিউটারের যে লোকেশনে আপনার প্লাগইনসটা থাকবে সেই লোকেশনে গিয়ে আপনি সেই প্লাগইনসের উপর ক্লিক করবেন। যেমন আমি পিডিআইএম এটা আমি হলো অ্যাক্টিভ করব, এখানে আমার অলরেডি এনে রাখাই আছে, মানে এই ইয়াতে আছে। যদি আপনি কোনো কারণবশত এখানে না পান, এই যে ব্যাক দিয়ে চলে যাবেন, আপনার কম্পিউটারে খুঁজবেন কোন ফোল্ডারে আপনার রাখা আছে, সেই ফোল্ডারে চলে যাবেন। তো যেহেতু পিডিআইএম এটাই আমি লোড করব, পিডিআইএম এ ক্লিক করবো। আপনারা সবাই দেখেন কয়দিন আগে একজন আমার ইয়া করতেছে যে স্যার হচ্ছে সিডিবিএলএক্স আমার নিচে নিতেছে না, এই প্রবলেম ও প্রবলেম হ্যান প্রবলেম ট্যান প্রবলেম, উনি এক্স্যাক্টলি লোডটা দিতেই পারতেছে না, কিন্তু দোষ দিতেছে, অ্যাপসের দোষ দিতেছে। পিডিআইএম এ প্রথমে ক্লিক করলাম, তারপরে লোডে ভাই ক্লিক করলাম। রাকিবুল ভাই, আপনি এটা বন্ধ করেন, মিউট করেন ভাই, প্রচুর শব্দ হচ্ছে বাইরে। হ্যাঁ, ঠিক আছে এখন। আচ্ছা, যখনই দেখেন লোডে ক্লিক করলাম, আমার একটা, আমি কিছুক্ষণ আগে পিডিএম নিয়ে কাজ করলাম, তো একটা অপশন আসে অলওয়েজ, তারপরে হচ্ছে অনলি নাও, আপনি সবসময় দেখবেন অলওয়েজ লোড, এই অপশনে ক্লিক করবেন। আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখানোর জন্য আমি নিজে প্র্যাকটিস করতেছিলাম, তো প্র্যাকটিস করার কারণে আমার এই অপশনটা আসলো না। তো আপনার ক্ষেত্রে আসবে অলওয়েজ লোড বা অনলি নাও লোড, এই ধরনের 3টা অপশন আসবে। আপনি দিবেন হচ্ছে অলওয়েজ লোড। অলওয়েজ লোডে ক্লিক করার পরে যখন এই নিচের দিকে দেখবেন পিডিআইএম এলএসপি সাকসেসফুলি, এটা কিন্তু সফটওয়্যারের নাম, মানে ওই লিস্টটার নাম, প্লাগইনসটার নাম পিডিআইএম লিস্ট সাকসেসফুলি লোড। যখনই সাকসেসফুলি লোড দেখবেন মানে কি আপনার অটোক্যাড এই অ্যাপসটা কিন্তু নিয়ে নিছে। তো এবার আপনার আপনার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই, এটা আপনি ক্লোজ করে দিবেন। আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এবার আমার পিডিএম কাজ করার জন্য রেডি হয়ে গেছে। আমি লাইন থিকনেস, যেহেতু আমি ডাইমেনশন দিব এখানে, অটো ডাইমেনশন এখানে সেট করব। তো আমাদের ডাইমেনশনের লাইন থিকনেস কিন্তু কম হবে, কিন্তু আপনার যদি হচ্ছে হলো লাইন এরকম মোটা, ডাইমেনশন লাইনও যদি এমন মোটা হয়, এটা কিন্তু দেখতে ভালো লাগবে না। একটা আমার কথা, ড্রয়িং এর সৌন্দর্য নষ্ট। দুই নম্বর কথা হলো আপনার এই জমির এই আউটলাইনের সাথে আপনার এই ডাইমেনশন আউটলাইনটা মিলে যাবে, এটা একটা মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট করবে। এই জন্য লাইন থিকনেসটা আমরা কমাই নেবো, আমরা এক্সট্রা একটা ডাইমেনশনের জন্য এক্সট্রা একটা লাইন তৈরি করবো। এখানে আমি কোনো লেয়ারের কাজ দেখাইতেছি না, কারণ এটা বিশ্বজিৎ দাদার ফাইল। এখানে যদি লেয়ারে আমি উল্টাপাল্টা করে ফেলি, পরবর্তীতে মানে উনি ওনার প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পাবে না। তা আমি করতেছি না, আমি এখানে এই মডিফিকেশন করে আমি করতেছি। আচ্ছা, এখানে আমি দেখেন, এখানে আমি করে নিলাম হচ্ছিল 0.9। আচ্ছা, 0.9 না, এটা বানাই নেন হচ্ছিল 13 বানাই নেন। আচ্ছা, 13 বানাই নিলাম। আচ্ছা, এবার আমি করলাম হচ্ছিল পুরাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার ডাইরেক্ট কমান্ড দেবো, সফটওয়্যার নামটা কি দেখছি, PDIM। ডিআইএম। কমান্ড দেবো, ডাইরেক্ট আমি কমান্ড দেবো PDIM। দেখেন ডাইরেক্ট আমি লিখছি আমার কমান্ড বক্সে, আমি এখন ইন্টার দিইনি, আমি জাস্ট লিখছি। তো এবার আমি ইন্টার দিয়ে দিলাম। দেখেন ইন্টার দিলাম, বাই ডিফল্ট কিন্তু আমার পরিমাপগুলো এখানে নিয়ে নিছে। এখন এখানে একটু আপনাকে একটু মডিফিকেশন করতে হবে। দেখেন এই লাইনগুলাতে কিন্তু নাই, কিন্তু একটু একটু এখানে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। তো কি কি চেঞ্জ করতে হবে এটা আমি আপনাকে বলে দিচ্ছি। যেমন যেমন এই যে দেখেন এখানে এই যে ডাইমেনশনটা যে আসছে মাঝখানে আসছে, সব সময়ের জন্য বাইরের দিককার ডাইমেনশন গুলো কাভার করার পরে আপনি ভিতরকার ডাইমেনশন নেবেন। এগুলো ভুল আসছে, যেহেতু ভুল, এটা ভিতরের দিকে না, এগুলো ডাইমেনশন হবে বাইরের দিকে, ডাইমেনশন হবে ভিতরের দিকে দেওয়া আছে। তা আমি এগুলো কেটে দেবো, কেটে দিয়ে যেগুলো ভুল আছে ওগুলো আমি কেটে দেবো। এই যে এটা কেটে দিলাম।
কেটে দিয়ে আমি নতুন করে আবার ডাইমেনশন নিতেছি। এখানে এক আবার কই থেকে আইছে? আচ্ছা, এগুলো উল্টাপাল্টা ডাইমেনশন, অনেক উল্টাপাল্টা ডাইমেনশন আসবে, আমি নতুন করে নিলাম। এইভাবে করে কাজ করার কারণে দেখেন আমাকে আর কষ্ট করে কিন্তু এতগুলো আর নিতেই হলো না, এতগুলো আর নিতেই হলো না। আজ যেখানে আমি দিয়ে দিলাম, তারপরে এখান থেকে নিয়ে আবার আমি দিয়ে নিলাম। এগুলা কিন্তু ডাইমেনশন কিন্তু ভিতরের দিকে হবে না কিন্তু, বুঝছেন? এগুলা ডাইমেনশন বাইরের দিকে হবে। আর ভিতরের দিকে হবে না কারণ আমরা কখনোই চাই না যে আমরা ড্রয়িং এর ভিতরে ঘিসিমিসি হোক। ঘিসিমিসি যদি একটু হয় বা একটু সমস্যা হয়, একটু একটা লেখা আর একটা লেখাকে ওভার লাইন যদি করে, এটা বাইরেই করুক, বাইরেই থাকুক। বাইরে কাভার করার পর আমরা ভিতরে ঢুকি। এই যে যেমন এই জায়গাগুলোতে, এই জায়গাগুলো তো ভিতরে লাইন থিকনেস দেওয়া ছাড়া কিন্তু আর কিছু করার নাই, আমরা দিয়ে দিছি। কিন্তু কিন্তু এই জায়গাতে আমার বাইরে দেওয়ার অপশন থাকতে আমি ভিতরে কেন দেবো? এটা দিয়ে আমি একটা কেন ইয়ে করবো? তো আমার ইয়াতে কিন্তু প্রবলেম আসছে কিন্তু। তো এই যে আমি আর যেগুলো তো সমস্যা, এগুলো আমি দিয়ে দিলাম। আমার কাছে প্রবলেম মনে হলো, ওগুলো আমি দিয়ে দিলাম, আবার আবার নতুন করে দিলাম। আমি ওগুলো আমার কাছে প্রবলেম লাগছে, আমি ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিছে। তারপর এখানে একটা প্রবলেম হয়েছে কি, আহ আহ, এখানে 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 একটা বিষয় কি, এই ব্যাপারটা একটু আপনাকে আমি এক্সপ্লেন করি। এখানে দেখেন এটা কিন্তু সোজা লাইন না, সোজা লাইন নয় বিধাই কিন্তু, সোজা লাইন নয় বিধাই কিন্তু এটা হলো আলাদা আলাদা ডিভাইডেড করে দিছে 12 ফিট 1 হ্যাঁ, ইঞ্চি 13 এটা কিন্তু সোজা লাইন নয় বিধাই কিন্তু আলাদা আলাদা ডিভাইড করে দিছে, বুঝছেন? এটা আপনি 26। সোজা লাইন হিসাবেই এটা আপনি দেখাবেন, বুঝছেন? কারণ মানুষের ভিতরে অনেক ঝামেলা হয়, বুঝতে পারছেন? এটা সোজা লাইন হিসাবে দেখাবেন, সামান্য একটু হেরফের হতেই পারে, ওগুলো বিষয় না। এটা আপনি সোজা লাইন হিসাবে দেখাবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি সামান্য একটু এদিক ওদিক হেরফের হলে কারো কোনো যায় আসে না। যেমন এই যে এখানে পড়ে নাই, তাহলে আপনি এখানে আর একটা বসায় দেন। হায় হায়, এটা মোটা আসে কেমন? আচ্ছা আসুক, ম্যাথ প্রপার্টিস, ক্লিক ক্লিক, এই যেটার মতো হয়ে গেল। এটা এটা কি সোজা করা যাবে? আচ্ছা, এবার আপনি হচ্ছে হলো ইয়ে দেন, এই কর্ণগুলো দিয়ে দেন, কর্ণগুলো দিয়ে দেন। দেখেন আমার কাজ কিন্তু অনেকাংশে কিন্তু কমে নিয়ে আসছে, কিন্তু আপনি বলতেছেন যে না এগুলাতে কাজ হয় না। ম্যাথ প্রপার্টিস এটার মধ্যে করে দিলাম। আচ্ছা, এটাও সোজা করে দেন, প্রয়োজন নেই। এটাও সোজা করে দেন। দেখেন কর্ণ দেওয়ার, দেখেন এখান থেকে একটা কর্ণ দিলাম, তারপরে আচ্ছা এটা পয়েন্টে, তারপরে এখান থেকে কর্ণ দিব, দিলাম। ও সরি, আমি ক্লিক করি নাই। আবার আবার আমি এখান থেকে কর্ণ দিতেছি, 3-4টা ক্লিক দিলাম, ওকে। এবার কি আবার কি আপনি এখান থেকে দিবেন? এবার কি কর্ণ আবার এভাবে দিবেন? এভাবে দিবেন? একটা যে কোনো কিছু যেহেতু আপনি একটা কাজ করতেছেন, আপনার কাজ একটা, এটা যেহেতু আপনার কাছে একটা শিল্প, তো এইটা এখান থেকে এখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো, আবার এখানে উঠে গেল, ও এখান থেকে নামাই দেন। জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগে। কিন্তু এই কর্ণগুলো আপনি ফাও ফাও কর্ণ দিয়ে দিবেন ছোট বাচ্চার মতো, তা হবে না। এটা কিন্তু একটা কর্ণগুলো দিতে গেলে কিন্তু একটা একটা একটু সৌন্দর্য মেনটেন করে কিন্তু দিতে হবে, আদারওয়াইজ আপনার ড্রয়িং গুলো ভালো লাগবে না। এই যে এগুলো আমরা চলো ম্যাথ প্রপার্টিস করে দিলাম, ম্যাথ প্রপার্টিস ক্লিক করে দিলাম, দেখাই দিলাম এরকম নেব। তারপরে এখানে ক্লিক করেন ওরকম হয়ে যাবে, এখানে ক্লিক করেন ওরকম হয়ে যাবে। এই যে ম্যাথ প্রপার্টিস, এই যে অপশনটা, এই যে ম্যাথ প্রপার্টিস, MATCHPROPERTIS, ম্যাথ প্রপার্টিস। আচ্ছা এখানে হলো, এখন এখানেও সেম, আপনি দিয়ে দেন, কর্ণ দিয়ে দেন। সময় কিন্তু অনেকাংশে কিন্তু অটো ডাইমেনশনটা কমায় দিল, 3-4টা ক্লিক দিলাম, তারপরে এখান থেকে ক্লিক দিলাম, আবার এখান থেকে দিবেন, নামাই দিবেন না, এখান থেকে শুরু করে উপরে তুলে দেন। 3-4টা হয়নি, অকাম হয়ে গেছে। আচ্ছা দেখেন, আর একটা বিষয় মাথায় রাখেন, আরে এই জায়গাতে আমার দেখার দরকার। দেখেন মাউস পয়েন্টারটা ওখানে নিয়ে গিয়ে জুম করতেছে, ওটাও জুম হইতেছে। দেখেন আমার দেখার দরকার এই কোণাটা, দেখেন মাউস পয়েন্টারটা ওই কোণাতে নিয়ে গিয়ে জুম করতেছে, দেখেন ওটাই জুম হইতেছে। তো এই জুম করার বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা আমাকে এই কোণাটা দেখতে হবে। আচ্ছা, ডাইমেনশন, ডাইমেনশন নিলাম, 3-4টা 5টা ক্লিক দিলাম, যতগুলো পারেন। তারপরে দেখেন এগুলো মোটা হয়ে গেছে, লাইন থিকনেস চেঞ্জ হয়ে গেছে। আবার ম্যাথ প্রপার্টিস করতে হবে, ম্যাথ প্রপার্টিসে ক্লিক করলাম, যেরকম নেবো মানে এইরকম নেবো, এটা ক্লিক করে অটোকাটকে দেখাই দিলাম যে এরকম আমাকে কইরা দিবা তুমি। তারপর এখানে ক্লিক দিলাম, ওরকম হয়ে যাবে। এখানে ক্লিক দিলাম, ওরকম হয়ে যাবে।
এই যে মোটামুটি হয়ে গেছে, এখন আপনি হ্যাশ লাগান, এই ইন্টার ক্লিক। না, হ্যাশ লাগানোর আগে এইগুলা এগুলা ক্ষেত্রফল, নাম ধাম এগুলা লিখে দিবেন। এবার লিখে দিবেন, আপনি লিখে দেন, ওগুলোর ইয়ে নেই। ম্যাচ প্রপার্টিস, দেখেন ম্যাচ প্রপার্টিস, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করলাম, এরকমই হয়ে গেল। আবার এই সিনটা হ্যাশ ইন্টার, এই দেখেন ম্যাচ প্রপার্টিস। আর যে অটোক্যাডকে এখানে ক্লিক করলাম, এখন অটোক্যাড বুঝে নেবো যে এখানে ক্লিক করবে, ওরকমই অটোক্যাডটা করে দিবে, ক্লিক, ওরকম হয়ে গেল। এবার আবার এই সিনটা মানে হ্যাশ, এই সিনটা তো আমার হ্যাশ কিন্তু অন্যরকম, এখানে কিন্তু আমার চেঞ্জ করতে হবে। তো আমি চেঞ্জ না করে, যেহেতু পাশে আমার উদাহরণ আছে, আমার ওদিকে যাওয়ার দরকার কি? ম্যাচ প্রপার্টিস ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা ওরকম হয়ে গেল। এই সিনটা ক্লিক, ম্যাচ প্রপার্টিস ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এটা হয়ে গেছে। এই সিনটার ইন্টার, ম্যাচ প্রপার্টিস সবুজে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, হয়ে গেছে। দেখেন সেম টু সেম ওরকমই কিন্তু হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তো আজকে মোটামুটি অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলছি, আলাপ করছি। আহ এই পর্যন্তই, কিন্তু এটা একটু আপনাদের প্র্যাকটিস তো করার দরকার। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আহ কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন করতে পারেন, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।